শপিং মল ঘুরে ঘুরে কেনাকাটা করছিল মেহেরিন। কেনাকাটা প্রায় শেষ। অরেঞ্জ কালারের একটা গাউন তার বিশেষ পছন্দ হয়েছে। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে সেটা দেখছিল। এক পর্যায়ে থমকে গেল। ব্যাঙের মতো লাফিয়ে উঠল হৃৎপিণ্ডটা। হাত থেকে গাউনটা কখন যে পড়ে গেল সে নিজেও খেয়াল করল না। স্থিরভাবে চেয়ে রইল সেই মুখ, সেই গাল, সেই হাঁটার ধরন। অবিকল যেন সেই মানুষটা। মাথা ঝিমঝিম করে উঠল। এতগুলো বছর পরে সে নিজেকে সামলে উঠেছিল, কিন্তু আবার সেই চিন্তা, সেই ক্ষত বুকের ভিতর তাজা হয়ে উঠছে। তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই স্মৃতির জ্বালাপোড়াটুকু। মেহেরিন হাত বাড়িয়ে সামনে দাঁড়ালো। Hey, little man, can I talk to you? বাচ্চাটা থমকে গেল। কয়েক মুহূর্তে মেহেরিনের দিকে চেয়ে থেকে অবশেষে পাশ কাটিয়ে চলে গেল। পেছন পেছন ছুটল মেহেরিনও, কিন্তু নাগাল পেল না। ভালো করে চারপাশ ঘুরে দেখল সে নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গেছে। হতাশ হয়ে হাতের গাউনটা রেখে পেমেন্ট কাউন্টারের দিকে এগোলো। বিল পেমেন্ট করে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিল। গাড়ির কাছে আসতেই আবার দেখতে পেল বয়স্ক একজনের হাত ধরে গাড়িতে উঠছে বাচ্চাটা। বাচ্চাটাকে দেখতে বাঙালি মনে হলেও লোকটাকে এই দেশি মনে হচ্ছে। বাচ্চাটার হাতে আইসক্রিম, গালের চারপাশে লেগে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে বারবার গালের চারপাশে লেগে থাকা আইসক্রিম মুছছে সে। মেহেরিন এগিয়ে গেল, কিন্তু এবারও হাতছাড়া হয়ে গেল। সে গাড়ির কাছে পৌঁছানোর আগেই ওদের গাড়ি স্টার্ট দিয়ে দিল। নিজের ঘরে শুয়ে রেস্ট নিচ্ছে মাহমুদ। আজকে সারাদিন তার ব্যস্ত কেটেছে। বিছানায় লাফিয়ে উঠে তার পাশে শুয়ে পড়ল সুজান। হাত পা ছড়িয়ে বলল, I am so tired, বাবা। মাহমুদ পাশ ফিরল। ছেলের ছোট্ট শরীরটাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। বড় বড় সিল্কি চুলগুলোয় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আই অ্যাম অলসো। তুমি কি এখন ঘুমাবে? না, বাবার কাজ শেষ হয়নি, 5:30টায় আবার বেরোতে হবে। আসবে কখন? রাত হতে পারে। কেন, তুমি বাবাকে মিস করবে? ইয়েস, আই উইল মিস ইউ। দীর্ঘশ্বাস ছাড়ল মাহমুদ। কাজের চাপে ছেলেটাকে ঠিকমতো সময় দিতে পারে না সে। ছেলেটা হয়েছে একেবারে অ্যানার মতো। কোনো কিছু নিয়ে অভিযোগ নেই। বিছানা ছেড়ে উঠে পড়ল মাহমুদ। তাকে জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। রেডি হয়ে ফ্রেশ হয়ে নিল সে। সুজান খাটে শুয়ে বাবাকে দেখছে। এইটুকু বয়সে সে বুঝে গেছে তার বাবা খুবই কাজ পাগল মানুষ। কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, ফ্যামিলিও না। খাট থেকে নেমে নিজের ড্রয়িং খাতা খুলে ড্রয়িং করতে বসে গেল। মন খারাপ হলে সে ড্রয়িং করে। মাহমুদ ছেলের চুল ঝাঁকি মেরে বলল, আসি বাবা। ওকে, টেস্ট সেফ। তুমিও বাবার পারমিশন ছাড়া বাইরে যাবে না, কেমন? যাব। মাহমুদ হাসল। সে জানে সুজান বাবার বাধ্য ছেলে। তার পারমিশন ছাড়া এক পাও বাসার বাইরে যাবে না সুজান। মাঝে মাঝেই বাবাকে ভয় দেখানোর চেষ্টা করে সে। মাহমুদ ছেলের গালে চুমু খেয়ে বলল, বাবার সাথে দুষ্টুমি হচ্ছে। সুজান খিলখিলিয়ে হাসল। মাহমুদ পুনরায় তার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আসি। মিটিং শেষে তাড়াহুড়ো করে বেরোচ্ছিল মাহমুদ। লিফটে উঠবে এমন সময় সোহাগ ডাক দিল। থেমে গেল সে। সোহাগ কাছে এসে বলল, চলে যাচ্ছেন কেন মাহমুদ ভাই? আজকে আমরা সবাই মিলে একটা পার্টিতে যাচ্ছি। গ্রেট নিউজ। কখন যাচ্ছ? এক্ষুনি। আপনি যাচ্ছেন? আমার সময় হবে না, তোমরা যাও। আমি সুজানকে নিয়ে আসার জন্য বাসায় বলে দিয়েছি। আব্বাস তাকে নিয়ে আসবে। আব্বাস সুজানের কেয়ারটেকার। মাহমুদের অনুপস্থিতিতে সেই সুজানের দেখাশোনা করে। দুবাইতে 3 মাসের একটা ট্রেনিংয়ে এসেছে মাহমুদ। সুজানকে কিছুতেই রেখে আসা যায়নি। অবশেষে বাধ্য হয়ে তাকে নিয়ে আসতে হলো মাহমুদের। এই 3 মাস আব্বাস সুজানের দেখাশোনা করবে। তারপর আবার দেশে ফিরে যাবে ওরা। মাহমুদ বলল, ভালো করনি। খুবই ভালো করেছি। মাহমুদ বিরক্ত হলো। এসব পার্টিতে যেতে তার একদম ভালো লাগে না, কিন্তু এদের বাড়াবাড়িতে মাঝে মাঝেই তাকে অ্যাটেন্ড করতে হয়। খবর যখন দিয়ে দিয়েছ, আর কি করার, চলো। সুজান কি এখানে আসছে? না, ডিরেক্ট পার্টিতে। পার্টিতে? টেবিলের এক কোণায় বসে আছে মাহমুদ। দলের বাকিরা সুজানকে নিয়ে হাসাহাসি করছে। সুজান ইতিমধ্যে বেশ জমিয়ে ফেলেছে। বাবার সাথে এসব পার্টিতে অ্যাটেন্ড করার সুযোগ তার খুব একটা হয় না। কদাচিৎ সুযোগ যদি পায়, খুব খুশি হয় সে। দুবাইয়ের ফরেন মিনিস্টারের মেয়ের জন্মদিন উপলক্ষে এই পার্টির আয়োজন করা হয়েছে। অতএব দারুণ জমজমাক আয়োজন। মাহমুদ বিরক্ত হয়ে উঠল। ভালো লাগছে না। হাত বাড়িয়ে সুজানকে ডাক দিল সে। সুজান, এদিকে আসো বাবা। বান্ধবীদের কয়েকজনের সাথে নিচে নামছিল মেহেরিন।
এখানকার ফরেন মিনিস্টারের মেয়ে সোফিয়া তার বান্ধবী। কেক কাটার সময় হয়ে গেছে। সোফিয়াকে নিয়ে নিচে নেমে এলো সবাই। হঠাৎ সেই পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই থমকে গেল মেহেরিন। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে তাকালো সে। বান্ধবীদের কাছ থেকে আলাদা হয়ে সামনে অগ্রসর হলো। আবার সেই বাচ্চাটাকে চোখে পড়ল। তার সামনে হাঁটু মুড়ে কেউ একজন বসে আছে। খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছে বাচ্চাটা। পিছন ফিরে থাকায় সেই ব্যক্তির চেহারা দেখা যাচ্ছে না, তবুও চিনে ফেলল মেহেরিন। আচমকা বুকের ভিতর ধাক্কা অনুভব করলো সে, যার বেগ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মাথা ঘুরতে শুরু করলো তার। কি করবে সে? মূর্তির মতো পলকহীনভাবে চেয়ে রইল সামনের দুজনের দিকে। বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে মানুষটা। কয়েক সেকেন্ডের জন্য দ্বিধায় পড়ে গেল মেহেরিন। সে কি যাবে? কথা বলবে? একটার অন্তত চোখের দেখা দেখবে? না, থাক, কি দরকার পুরনো স্মৃতিগুলোকে আবার জাগিয়ে তোলার। মানুষটা ভালো আছে, সংসারী হয়েছে, আর কি চাই মেহেরিনের? এইটুকুই তো চেয়েছিল সে। আড়ালে সরে গেল মেহেরিন। নিজেকে স্থির রাখার চেষ্টা করছে মেহেরিন। বড় বড় নিঃশ্বাস ফেলছে। হঠাৎ পিঠে টোকা পড়তেই চমকে উঠল সে। সামনের মানুষটার দিকে অসহায়ভাবে চেয়ে রইল। রায়হান হাসি মুখে বলল, কি ব্যাপার, তুমি ঠিক আছো? শরীরের কাঁপুনিটুকুই থামার সময় নিল মেহেরিন। ধাতস্থ হয়ে নরম গলায় বলল, আমি ঠিক আছি। শিওর? হ্যাঁ। ওকে, দেন লেটস এনজয়। মেহেরিনের অস্থির লাগছে। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছে না। ঝাঁপিয়ে কান্না আসছে তার। ধরে আসা কণ্ঠে বলল, আই এম সরি রায়হান, আমার বাসায় যেতে হবে। রায়হান ওর চেহারা দেখে আন্দাজ করে নিল কিছু একটা হয়েছে। ঘাটাঘাটি করল না সে, বলল, চলো। সারা রাস্তা গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে নিঃশব্দে কেঁদেছে মেহেরিন। রায়হান বাধা দিল না। এই মুহূর্তে মেহেরিনকে কিছু জিজ্ঞেস করা সঙ্গত হবে না নিশ্চয়ই। তাকে স্বাভাবিক হওয়ার সময় দেওয়া উচিত। বাসায় নামিয়ে দিয়ে চলে গেল সে। বাসায় ঢুকেই বিছানায় হুমড়ি খেয়ে পড়ল মেহেরিন। কান্নার বেগ ক্রমাগত বাড়ল, একসময় চিৎকারে পরিণত হলো। নিজেকে স্থির রাখতে পারল না সে। দুটো ঘুমের ওষুধ একসাথে খেয়ে মরার মতো বিছানায় পড়ে রইল সে। মেহেরিন এক দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে আছে। কাল সারা রাত থেকে মরার মতো ঘুমিয়েছে সে। কখন সকাল হয়েছে, সকাল গড়িয়ে দুপুর, কোনো হুঁশ ছিল না তার। দুপুরের দিকে রায়হান গিয়ে না তুললে হয়তো আজকে সারাদিন এমনিই কেটে যেত। তাকে নিয়ে বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসে আছে রায়হান। একরকম জোর করেই নিয়ে এসেছে ওকে। আসার পর থেকে একটা কথাও বলেনি মেহেরিন, ঠায় বসে আছে। রায়হান খেয়াল করলো কিছুক্ষণ পর পর মেহেরিনের ঠোঁট দুটো কেমন কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে যেন কান্না আটকানোর চেষ্টা করছে সে। মেহেরিন কোলের ব্যাগটা খামচে ধরল। অসহ্য লাগছে তার। বারবার চোখের সামনে ভেসে উঠছে মাহমুদের মুখটা। নিজেকে আর সংযত রাখতে পারল না। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। রায়হান হতবাক হয়ে চেয়ে আছে। মেহেরিনের আকস্মিক কান্নার কারণ কি হতে পারে সে বুঝতে পারছে না। নিজেকে সামলে ধীরে ধীরে মেহেরিনের পিঠে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মেহরিন? কোনো সমস্যা? আমাকে বলো। আমার খুব খারাপ লাগছে রায়হান, আমি একা থাকতে চাই। ঠিক আছে, লাঞ্চ করে যাই, সকাল থেকেই তো না খেয়ে আসো। চোখ মুছে সোজা হয়ে বসলো মেহেরিন। খাবার আসার অপেক্ষা করে বসে রইল। রায়হান চুপচাপ তাকে পর্যবেক্ষণ করে চলেছে। মেহেরিনের আকস্মিক মন খারাপের কারণ কি সেটা ওকে খুঁজে বের করতেই হবে। খাবার আসতেই মেহেরিন দ্রুত শেষ করে উঠে দাঁড়ালো। ব্যাগ নিয়ে বলল, আমি একা যেতে পারবো রায়হান, তুমি বাসায় চলে যাও। তোমাকে পৌঁছে দিয়ে যাই? আমি বাসায় যাব না। কোথায় যাবে? কিছুক্ষণ একা ঘোরাঘুরি করব, প্লিজ। ঠিক আছে। রায়হান উঠে দাঁড়ালো। তার খাওয়া শেষ। ওয়ালেট বের করে বিল পে করলো সে। মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, চলো। দুজনে একসঙ্গে রেস্টুরেন্টে থেকে বেরিয়ে এলো। গাড়ির কাছে এসে রায়হান আলতো করে মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, বাট ইউ টেক কেয়ার। বাসার কাছে এই পার্কটায় মাঝে মাঝে আসে মেহেরিন। কখনো কখনো সঙ্গে রায়হান থাকে বা কখনো একা আসে। পার্কের রাস্তা ধরে একা একা হাঁটছিল সে। হঠাৎ একটা বলের বাড়ি এসে কপালে লাগলো। প্রচণ্ড জোরে লেগেছে। মাথা ঘুরতে শুরু করলো। নিজেকে সামলাতে একটা খুঁটি ধরে দাঁড়িয়ে রইল। চারদিকটা মনে হচ্ছে ঘুরপাক খাচ্ছে। মেহেরিন কপালে হাত চেপে ধরে চোখ বন্ধ করে আছে। হঠাৎ একটা নরম তুলতুলে হাত তাকে স্পর্শ করতেই চোখ খুলল সে। আর ইউ ওকে মিস? আই এম সরি। মুহূর্তের জন্য বাক্যহারা হয়ে গেল মেহেরিন। ফ্যাল ফ্যাল করে বাচ্চাটার দিকে চেয়ে রইল।
বাচ্চাটার মুখে স্পষ্ট অনুতাপ। মেহেরিন এদিক ওদিক তাকালো। সেদিনের সেই বুড়ো লোকটা ছাড়া আর কেউ নেই। কপালের ব্যথা ভুলে গিয়ে হঠাৎ করেই বাচ্চাটাকে প্রশ্ন করে বসল সে। উইল ইউ টেল মি ইয়োর ফাদার্স নেম প্লিজ? বাচ্চাটা ভ্রু কুঁচকে ফেলল, চোখে মুখে বিস্ময় ভাব, তবে জবাব দিল সে। নিখুঁত উচ্চারণে বলল, মাহমুদ সিদ্দিক। ডু ইউ নো বাংলা? ইয়েস, আই নো দ্যাট। মেহেরিন হাঁটু মুড়ে তার পাশে বসল। কাছেই দাঁড়িয়ে আছে আব্বাস। সুজানের তুলতুলে গালে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কি বাবা? সুজন মাহমুদ। চোখে পানি, মুখে হাসি ফুটে উঠল মেহেরিনের। সুজানকে বুকে চেপে ধরল সে। দুগালে অসংখ্য চুমু খেল। সুজান বিরক্ত হলো। অপরিচিত একজন মহিলা তাকে জড়িয়ে ধরে আদর করছে কেন সে কিছুই বুঝতে পারল না। ছাড়া পাওয়ার জন্য মশরামশরি শুরু করলো। আব্বাস মেহেরিনকে বাধা দিয়ে বলল, হোয়াট আর ইউ ডুইং? লিভ হিম, আই সেভ লিভ হিম। ছেড়ে দিল মেহেরিন। সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে আব্বাসের গা ঘেঁষে দাঁড়ালো সুজান। তার চোখের আগ বা হাত দিয়ে গাল মুছছে। মেহেরিন হেসে ফেলল। ছেলেও বাবার মতোই রাগী হয়েছে। দুষ্টুমি করে সুজানকে একটা চোখ মারল সে। সুজান চোখ বড় বড় করে তার দিকে চেয়ে রইল, চোখে দারুণ ক্ষোভ। আব্বাসকে টানাটানি শুরু করে দিল কেটে পড়ার জন্য। মেহেরিন উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, আসি। সুজান রাগে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মেহেরিন কিন্তু গেল না। যাওয়ার ভান করে একপাশে লুকিয়ে পড়ল সে। উদ্দেশ্য মাহমুদের বাসা চিনে নেওয়া। আব্বাস সুজানকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। ট্যাক্সি নিয়ে তাদের পিছু করল মেহেরিন। জুতো খুলে লম্বা হয়ে খাটে শুয়ে পড়ল সুজান। মাহমুদ তার পাশে বসে ল্যাপটপে কাজ করছিল। হাসি মুখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজকে মনে হয় তাড়াতাড়ি চলে এলে? সুজান জবাব দিল না, মুখ ভার করে বসে রইল। মাহমুদ ছেলের মতিগতি পর্যবেক্ষণ করে ল্যাপটপ সরিয়ে তার গা ঘেঁষে বসল। ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে হাসি খুশি গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার মিস্টার সুজান মাহমুদ, আপনার চান্দি গরম কেন? একটা আন্টি আমাকে চোখ মেরেছে। বোকার মতো তার দিকে চেয়ে রইল মাহমুদ। খানিক বাদে হো হো করে হেসে ফেলল। অনেকদিন বাদে এমন করে হেসেছে সে। হাসির চোটে চোখে পানি চলে এলো তার। সুজান চোখ মুখ লাল করে তার দিকে চেয়ে আছে। মাহমুদ হাসি থামিয়ে বলল, আহারে, কি দিনকাল শুরু হলো! আমার বাচ্চা ছেলেটাকে পর্যন্ত আন্টিরা চোখ মারে। সুজান কাঁদো কাঁদো গলায় বলল, ইউ আর জোকিং বাবা। মাহমুদ ভালো ছেলেদের মতো হাত নাড়িয়ে বলল, নো, আই অ্যাম নট। সুজান জোর গলায় বলল, ইয়েস ইউ আর। ধরা খেয়ে আবারও হাসলো মাহমুদ। সুজানের প্রায় কেঁদে ফেলার অবস্থা। মেয়েরা এমন কেন? হ্যান্ডসাম ছেলে দেখলেই কেন তাদের অসভ্যতা শুরু হয়ে যায়? স্কুলে একবার তাদের ক্লাসের একটা মেয়ে জোর করে সুজানের গালে চুমু খেয়েছিল। সুজান অবশ্য চুপ করে থাকেনি। মেয়েটার গালে কষে চর মেরেছিল সে। কিন্তু আজকের আন্টিটাকে তো কিছুই করা হয়নি। আবার যদি সুযোগ হয় অবশ্যই তাকে খামচে দেবে। মনে মনে প্রতিজ্ঞা করলো সুজান। মাহমুদ মুচকে মুচকে হাসছে, বলল, সুজান, বাবা এত রাগ করতে নেই। আফটার অল ইউ আর হ্যান্ডসাম এনাফ। বাবা। মাহমুদ হাসতে হাসতে বলল, কি বাবা? আমি কিন্তু রেগে আছি। ওকে, আমি আর কিছু বলবো না, কিন্তু একটা প্রশ্ন। কি? আন্টি কি তোমাকে আর কিছু বলেছে? না, আমার গলা টিপে আদর করে দিয়েছে। মাহমুদ ছেলের মনের ভুলটুকু দূর করে দিল। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এর জন্য মন খারাপ করছো কেন বাবা? আন্টি হয়তো তার ছেলেকে মিস করছিল, তাই তোমাকে আদর করেছে। এইবার সুজানকে চিন্তিত দেখালো। বাবা তো ঠিক বলেছে। সুজান তো এই কথা একবারও ভেবে দেখেনি। মন খারাপ হলো তার। মাহমুদ বলল, কি ভাবছো? সুজান বাচ্চা সুলভ কৌতূহলী চোখে প্রশ্ন করল, ওই আন্টির ছেলে কি হয়েছিল বাবা? আমি জানি না, আবার যদি তোমার সাথে দেখা হয় তুমি জিজ্ঞেস করে নিও। সুজান কতক্ষণ চুপ থেকে হঠাৎ মৌন কণ্ঠে বলে উঠল, আমি মাকে অনেক মিস করি বাবা। মাহমুদের দৃষ্টি অসহায়। ছেলেকে কোলে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো সে। শক্ত করে চেপে ধরল বুকের মাঝে। মা মরা ছেলে তার। কাজের জন্য ঠিকমতো সময় দিতে পারে না। বাবা হিসেবে ছেলের প্রতি দায়িত্বগুলোকে এড়িয়েই চলেছে এতকাল যাবৎ। অ্যানা মারা যাওয়ার পর থেকেই সুজান একা একা বড় হচ্ছে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা ও তোমাকে অনেক মিস করে সুজান, তুমি তো মায়ের কলিজার টুকরো ছিলে। সেদিনের পর থেকে আর সুজানের সাথে দেখা হয়নি মেহেরিনের। আজকে অফ ডে। মেহেরিন প্রায় সকাল থেকেই পার্কে এসে বসে আছে। যদি কোনোভাবে সুজানের দেখা পায়।
এবার দেখা হলে বাসার সবার কথা জিজ্ঞেস করে নিবে সে। অবশেষে আরো ঘন্টাখানেক বাদে বহুল প্রত্যাশিত কালো রঙের গাড়িটা পার্কের গেট দিয়ে ঢুকতে দেখা গেল। পার্কিং লটে গাড়ি পার্ক করে তার ভেতর থেকে সুজানকে কোলে নিয়ে নামলো মাহমুদ। অপ্রত্যাশিত কিন্তু কাঙ্ক্ষিত সেই মুখটা মুহূর্তেই মেহেরিনের বুকের ভিতর বিষণ্ণতার ঝড়ো হাওয়া বইতে শুরু করে দিল। আশেপাশের সবকিছু উপেক্ষা করে সে পলকহীনভাবে চেয়ে রইল মানুষটার দিকে। তার দৃষ্টি ক্রমশ ঘোলাটো হয়ে আসছে, মাথা ঝিমঝিম করছে, পায়ের পাতা টলছে। সরে গেল সে, আড়ালে চলে গেল। পার্কের খোলা ময়দানে বাপ ছেলে ক্রিকেট খেলছে। দুজনের পরনেই কালো প্যান্ট আর নীল শার্ট, পা থেকে মাথা পর্যন্ত একই ড্রেস আপ, এমনকি চুলের কাটিংটা পর্যন্ত সেম। মেহেরিন জলফরা চোখে মুচকি হাসল। হঠাৎ করেই সুজানের চোখ পড়ল মেহেরিনের দিকে। দৌড়ে গিয়ে বাবার কানে কানে কি যেন বলল সে। মাহমুদ মাথা নাড়িয়ে সায় দিল। মেহেরিনের আর এক সেকেন্ডও দেরি করল না, তীব্র গতিতে পা চালিয়ে পার্ক থেকে বের হয়ে গেল। ছেলেকে মৌন মুখে ফিরে আসতে দেখে মাহমুদ হাসি মুখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, পাওনি? না, মনে হয় আমার সাথে রাগ করেছে। ছেলেকে কোলে তুলে নিল মাহমুদ। কাছেই আব্বাস পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। মাহমুদ পানির বোতল খুলে পানি খাইয়ে দিয়ে নরম গলায় বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার দেখা হলে সরি বলে নিবে। বাবা, দাদুভাইয়ের ফোনে এই আন্টির ছবি আমি দেখেছি। মাহমুদ থমকে গেল। হঠাৎ করেই বুকের ভিতর উথাল পাথাল শুরু হলো। চিনচিন করে সেই পুরনো ব্যথাটা আবার মেহেরিন নামক শব্দটার উপস্থিতি জানান দিয়ে উঠল। চোখের কোণে পানি জমা হলো। হাহাকার করে উঠল বুকের ভিতরটা। তবে কি সুজান মেহেরিনের কথা বলছে? মেহেরিন এখানে? পুনরায় আরও একবার নিজেকে সামলে নিল সে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে সুজান, চলো বাসায় ফিরে যাই। সুজান নিজের মতো করে খাচ্ছে। মাহমুদ তার পাশে বসে খাবার নাড়াচাড়া করছে। সুজান, ভালো করে মনে করে দেখো তো, সেদিন ওই আন্টিটা কি তোমাকে কিছু বলেছিল? কেন? এমনি, তুমি বলছো তুমি আন্টির ছবি দাদুর ফোনে দেখেছো, তাই তিনি কি তোমাকে দাদুর ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছে? সুজান তার ছোট্ট হাতখানা দিয়ে কাঁটা চামচ নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ ভাবল, তারপর স্বাভাবিকভাবেই বলল, তোমার কথা জিজ্ঞেস করেছিল। আমার কথা? মাহমুদের চোখে মুখে উত্তেজনা। অধীর হয়ে সুজানের মুখের দিকে চেয়ে আছে সে। সুজান খাওয়া থামিয়ে বলল, তোমার নাম জিজ্ঞেস করেছিল। তাই তুমি বলেছো? হুম। আর কেউ জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, আমার নাম জিজ্ঞেস করেছিল, আর কিছু মনে নেই। আচ্ছা ঠিক আছে, খাও। পরক্ষণেই মাহমুদ আবার প্রশ্ন করল, আন্টিটা দেখতে কেমন? ভালো না। মাহমুদ আর কিছু বলল না। ডান হাতটা সস্নেহে ছেলের মাথায় রেখে বলল, ঠিক আছে, তুমি খাও। মাহমুদের খাওয়া শেষ। প্লেট নিয়ে সিঙ্কে ভিজিয়ে রাখল সে। সুজানের খাওয়া তখনও শেষ হয়নি। মাহমুদ কিচেন থেকে বেরিয়ে ডাইনিংয়ের পাশ দিয়ে হেঁটে রুমে যাচ্ছিল। সেই মুহূর্তে সুজান আবার ডাক দিল তাকে। বাবা। মাহমুদ ফিরে এলো। ছেলের আদুরে মুখখানার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিছু বলবে? কিছু লাগবে? আন্টিটা খুব সুন্দর, ফেরিদের মতো। মাহমুদ হেসে ফেলল। ছেলের নরম গালটা টেনে দিয়ে বলল, ঠিক আছে, এবার তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো। রায়হান সরু চোখে মেহেরিনের দিকে চেয়ে আছে। মেহেরিন নির্বিকার। আজকে তাদের বিয়ের শপিং করার কথা। এক সপ্তাহ আগে মেহেরিনের নিজেই সব প্ল্যান করে রেখেছিল, কিন্তু এখন বসে বসে কাঁদছে। রায়হান প্রথমে কিঞ্চিৎ বিরক্ত হলেও মানিয়ে নিল। হাঁটু মুড়ে মেহেরিনের সামনে বসলো। নরম গলায় জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে মেহরিন? আমাকে বলবে? সেদিন পার্টিতে যাওয়ার পর থেকেই দেখছি তোমার মুড অফ। কোনো সমস্যা? তুমি কি বিয়েটা করতে চাইছো না? মেহেরিন অসহায়ভাবে ওর মুখের দিকে চেয়ে আছে। রায়হানের মুখটা তার চেয়েও বেশি অসহায়। দুবাই আসার পর রায়হানের সাথেই প্রথম বন্ধুত্ব হয়েছিল মেহেরিনের। রায়হান বাঙালি, সেই জন্যই বন্ধুত্বটা খুব সহজে হয়ে গেছে। রায়হানের পুরো পরিবার সহ দুবাই থাকে। ওদের পরিবারের সবার সাথে মেহেরিনের খুব ভালো সম্পর্ক। রায়হানের মা মেহেরিনকে নিজের ছেলের জন্য পছন্দ করে বিয়ের প্রস্তাব দেন। মেহেরিন সরাসরি না বলতে পারলেও এতকাল যাবৎ এড়িয়ে এসেছিল, কিন্তু আজ যখন সে সবকিছু ভুলে বিয়েতে মত দিল, তখনই পুরনো স্মৃতি জলজল করে তার সামনে এসে দাঁড়ালো। কাল বৈশাখীর ঝড় তুলে দিল বুকের ভিতর। কি করবে সে? অবশেষে মনকে বোঝালো মেহেরিন। মাহমুদ বিবাহিত, তার সংসার আছে, ফুটফুটে সুন্দর দেখতে একটা ছেলে আছে। অতএব মেহেরিনের কষ্ট পাওয়া অনুচিত।
আলমারি থেকে জামা বের করে রেডি হয়ে নিল সে। তারপর রায়হানের সাথে শপিং করতে বেরোলো। সুজানকে নিয়ে শপিং করতে বেরিয়েছে মাহমুদ, সঙ্গে আব্বাস আছে। সুজান খুব খুশি। মাহমুদের একেবারে গা ঘেঁষে হাঁটছে সে। হঠাৎ করেই চেঁচিয়ে উঠল সে। বাবা ওই আন্টিটা। মাহমুদ ছেলের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। মুহূর্তেই হৃৎপিণ্ডটা বরফে পরিণত হলো। আকাশ পাতাল সমেত ঘুরতে শুরু করলো। মেহেরিন এখানে? তার ধারণাটাই ঠিক। সুজানের সাথে মেহেরিনেরই দেখা হয়েছিল। সুজান, চলো বাসায় ফিরে যাই। কেন বাবা, আন্টিকে সরি বলবো না? পরে বলে দিও। বাবার একটা কাজ মনে পড়ে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঠিক আছে চলো। মেহেরিন তাদের দেখতে পায়নি। সেই সুযোগে টেনে সুজানকে নিয়ে আড়ালে চলে গেল মাহমুদ। দ্রুত পেমেন্ট কাউন্টারের দিকে গেল সে। পেমেন্ট ক্লিয়ার করে বেরোতে যাবে এমন সময় তারই মতো সামনে অগ্রসরমান কারো সাথে ধাক্কা খেলো। সরি বলতে গিয়ে দীর্ঘ 7 বছর পর আশেপাশে সবকিছু ভুলে পুনরায় 2 জোড়া তৃষিত নয়ন একত্রিত হলো। ঠিকরে পড়ল অভিমান, আক্ষেপ। তবুও আচমকা মুখে হাসির রেখা টেনে নিল মাহমুদ, যেন সে জানতই না মেহেরিন এখানে আছে। শান্ত স্বাভাবিকভাবে বলল, তুমি এখানে এখানেই সেটেল হয়েছো বুঝি? মেহেরিন কোনো কথা বলতে পারল না। তার গলার স্বরটাকে কে যেন আটকে রেখেছে। ফ্যাল করে চেয়ে রইল শুধু। এর মাঝেই তার পাশে এসে দাঁড়ালো রায়হান। মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, তোমার এখনো হয়নি? জুয়েলারি কখন নেবে? মাহমুদের চেহারার হাসিটা নিভে গেল। চেহারায় নেমে এলো আকস্মিক অন্ধকার। নিজেকে স্বাভাবিক রাখার যথাসম্ভব চেষ্টা করল। মেহেরিন তখনও নিশ্চুপ। মাহমুদ রায়হানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আমি মাহমুদ, মিস মেহরিনের ফ্রেন্ড। রায়হানও হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলল। আপনি বাঙালি, পরিচিত হয়ে ভালো লাগলো। তারপর মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার মেহরিন, তুমি তো আমাকে বলনি যে এখানে তোমার ফ্রেন্ড থাকে? আসলে আমি ট্রেনিংয়ে এসেছি, হঠাৎ করে ওনার সাথে দেখা হয়ে গেল। ও আচ্ছা, কয়দিন আছেন? বেশি দিন না। সুজানের দিকে চোখ পড়ল রায়হানের। ইশারায় জিজ্ঞেস করল, কে? আমার ছেলে। রায়হান সুজানকে কোলে তুলে নিল। সুজান নামার জন্য ছটফট করলেও বাবার ইশারা পেয়ে শান্ত হয়ে গেল। রায়হান হেসে উঠে বলল, একেবারে আপনার বাধ্য দেখছি। যাই হোক, আপনারা গল্প করুন, আমি ওকে নিয়ে ঘুরে আসছি। শপিং মল সংলগ্ন রেস্টুরেন্টে বসে আছে দুজনে। মেহরিনের দুহাতে মুখ ঢেকে কাঁদছে। সে জানে তার মোটেও কাঁদা উচিত নয়, তবুও কেন যে কান্না চেপে রাখতে পারছে না মেহরিন। মাহমুদ তার মুখোমুখি চুপচাপ বসে আছে। কাঁদছো কেন মেহরিন? মেহরিন কান্না থামালো না। পূর্বের মতোই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। মাহমুদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এতদিনে তো সব ভুলে যাওয়ার কথা। 7 বছর এনাফ টাইম নিজেকে সামলে নেওয়ার জন্য। তুমি পেরেছো? মাহমুদ হাসলো, বলল, তুমি নিজের চোখেই তো দেখেছো পেরেছি কি না। বিয়ে করেছি, ছেলের বাবা হয়েছি। ও, তুমি বিয়ে করনি? বিয়ের প্রসঙ্গ উঠতেই মেহরিনের ফোপানো বেড়ে গেল। মাহমুদ চিন্তিত মুখে বলল, পাত্র কি রায়হান সাহেব? হুম। মাহমুদ আর কিছু বলল না। মেহরিন তার মুখ থেকে কিছু শোনার অপেক্ষায় চেয়ে রইল। কেন রইল সে নিজেও জানে না। মাহমুদ প্রসঙ্গ পরিবর্তন করার চেষ্টা করলো, বলল, তোমার কাছে মিস্টার রায়হানের নাম্বার আছে? কেন? ভয় পাচ্ছ? সুজানকে নিয়ে আসতে বলবো? ভয় পাবো কেন? রায়হান আমার সম্পর্কে সব জেনেই বিয়ে করতে রাজি হয়েছে। আমি বুঝতে পেরেছি, তোমাকে তো আমার চেনা আছে। একমাত্র আমি ছাড়া আর কারো কাছে তুমি সত্যি গোপন করো না। যাই হোক, সেসব বাদ দাও। এখন বলো, মিস্টার রায়হান কি উদ্দেশ্যে আমাদের দুজনকে একা কথা বলার সুযোগ দিয়ে গেছে? আমাকে এতটা বিশ্বাস করা কি তার ঠিক হচ্ছে? অবশ্য বিশ্বাস যে পুরোপুরি করেনি তা বুঝিয়ে দিয়ে গেছেন। আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছেন। মাহমুদের মুখে স্মিত হাসি। মেহরিন ঠাট্টায় যোগ দিল না, তার মুখে গম্ভীর ভাব। রায়হানের নাম্বার বের করে ফোন এগিয়ে দিল। 5 মিনিটের ভেতরেই সুজানকে নিয়ে হাজির হলো রায়হান। তারপর কোনো রকম বাক্য বিনিময় ছাড়াই সুজানকে নিয়ে বেরিয়ে গেল মাহমুদ। মেহরিন শুধু নিষ্পলকভাবে চেয়ে রইল। রায়হান নির্বাক হয়ে বসে আছে। এই মুহূর্তে তার কি করা উচিত সে বুঝতে পারছে না। তার পাশেই বসে আছে মেহরিন, তার দৃষ্টি বাইরের দিকে। রায়হান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেদিন পার্টিতে তুমি মিস্টার মাহমুদকে দেখেছিলে তাই না? আমাকে বলনি কেন? মেহরিন চেহারার কোনো পরিবর্তন হলো না, আগের মতোই বসে রইল।
রায়হান অধৈর্য কণ্ঠে বলল। আমাকে সত্যিটা বলা উচিত ছিল তোমার। সরি। রায়হান অবাক হলো। মেহেরিন সরি বলেছে ঠিকই, কিন্তু তার কণ্ঠে কোনোরূপ অনুশোচনা কিংবা অনুতাপ নেই। যন্ত্রের মতোই শব্দটা উচ্চারণ করেছে সে। রায়হান বিক্ষুব্ধ কণ্ঠে বলল, সরি। সরি, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আর এমন হবে না। তুমি এমন যন্ত্রের মতো আচরণ করছো কেন মেহরিন? সহজ হও, আমরা তো আলোচনা করতে পারি। মেহেরিনের চোখে পানি টলমল করছে। যে কোনো মুহূর্তেই অশ্রু বর্ষণ শুরু হয়ে যেতে পারে। রায়হান সেদিকে চেয়ে আবারও নিজেকে সামলে নিল। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আজকে অফ ডে, মাহমুদ বাসায় ছিল। এই সপ্তাহের মেলগুলো চেক করছিল সে। এমন সময় ডোরবেল বেজে উঠল। পরপর দুবার বাজলো। মাহমুদ তাড়াহুড়ো করে ল্যাপটপ বন্ধ করে দরজা খুলতে গেল। দরজার ওপাশের মানুষটাকে দেখে যার পরনাই অবাক হলো সে। মেহেরিন। হ্যাঁ, মেহেরিন দাঁড়িয়ে আছে তার সামনে, হাসি মুখে দাঁড়িয়ে আছে। মাহমুদ কয়েক সেকেন্ড চুপ করে রইল, পাছে তার উত্তেজনাটুকু মেহেরিনের কাছে ধরা না পড়ে যায়। উত্তপ্ত নিঃশ্বাস চেপে রেখে বলল, তুমি? হ্যাঁ, তোমার বাসা দেখতে এলাম। দরজা থেকে সরে ভিতরে তাকে ঢোকার জায়গা করে দিল মাহমুদ। মেহেরিন নিঃসংকোচে সোফায় গিয়ে বসলো। তার মুখোমুখি বসলো মাহমুদ। তার চোখে হতভম্ব ভাব। চারপাশে চোখ বুলিয়ে দেখলো মেহেরিন। বেশ বড়সড় ফ্ল্যাট, খোলামেলা, শান্ত। ইতিমধ্যেই নিজেকে সামলে নিয়ে মাহমুদ শান্ত গলায় জিজ্ঞেস করল, বাসার ঠিকানা পেলে কার কাছ থেকে? জেনে লাভ কি? কোনো লাভ নেই, তবু তোমাকে দেখে অবাক হয়েছি। একা এসেছো? মেহেরিন ইঙ্গিতটা বুঝলো, তবে সূক্ষ্মভাবেই পাশ কাটিয়ে গেল সে। বলল, সুজান বাসায় নেই। সুইমিংয়ে গেছে। এ না। সরাসরি মাহমুদের মুখের দিকে তাকালো মেহেরিন। মাহমুদের চেহারার অবশ্য কোনো পরিবর্তন হলো না। এই প্রশ্নটার জন্য সে প্রস্তুত হয়েই ছিল। সংক্ষিপ্ত জবাব দিল, না, এখানে কতদিন থাকবে? আগামী মাসেই ফিরে যাচ্ছি। তুমি চা কফি কিছু নেবে? বানাবে কে? মাহমুদের স্মিত হাসল। মেহেরিন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। ঠাট্টার সুরে বলল, এনা শিখিয়েছে বুঝি। মাহমুদ জবাব না দিয়ে উঠে কিচেনে চলে গেল। মেহেরিন পিছু পিছু এলো। মাহমুদের পরনে ছাই রঙা একটা টি শার্ট আর সাদা ট্রাউজার। মুখ ভর্তি খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়েছে। চোখ জোড়া আরেকটু গভীর হয়েছে কেবল, তবে এখনও আগের মতোই সুস্বাস্থ্যবান। মেহেরিন একটু হাসার চেষ্টা করে বলল, আগের মতোই হ্যান্ডসাম আছো দেখছি। মাহমুদ হাসল। মেহেরিনের হাতে কফির মগ তুলে দিয়ে বলল, থ্যাঙ্কস। দুজনে একসঙ্গে বেরিয়ে এলো কিচেন থেকে। বেডরুমে গিয়ে কাকে যেন ফোন করলো মাহমুদ। পুনরায় সোফায় বসে বলল, কফি কেমন হয়েছে? ভালো। থ্যাঙ্কস। তারপর কিছুক্ষণ নীরবতা। মাহমুদ কফিতে চুমুক দিয়ে বলল, তারপর বিয়ে করছো কবে? কেন? আসবে তুমি? এই মাসে হলে অবশ্যই চেষ্টা করব। ভাঙচুর দুদিক থেকেই হচ্ছে। নিঃশব্দ ভাঙচুর, হৃদয় ভাঙচুর। তবুও দুই পক্ষই শান্ত, যেন কিছুই হয়নি। মেহেরিনের নিঃশব্দে কিছুক্ষণ চেয়ে রইল মাহমুদের দিকে। বিয়ের প্রসঙ্গে কথা বলতে তার ভালো লাগছে না। ইচ্ছে করেই অ্যানার কথা জিজ্ঞেস করলো। অ্যানাকে দেখতে না পেয়ে ভিতরে ভিতরে খানিকটা কৌতূহল অনুভব করছে মেহেরিন। জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, এনাকে নিয়ে আসোনি যে? সুজানকেও আনার প্ল্যান ছিল না, বাধ্য হয়ে নিয়ে আসতে হয়েছে। এনা জোর করেনি? না। তোমাকে একা ছেড়ে দিল? মানে? মাহমুদ কফির মগ সেন্টার টেবিলের উপর রাখলো। তারপর ফিরে তাকালো মেহেরিনের দিকে। এমন সরাসরি চাহনি মেহেরিনকে অস্বস্তিতে ফেলে দিল। অস্বস্তিকর অবস্থা থেকে বেরোনোর জন্য বলল, সুজানের সাথে দেখা করতে এসেছিলাম। ওকে বলো আমি এসেছি। আজ তাহলে আমি উঠি। লাঞ্চ করে যাও। আমি সুজানকে নিয়ে আসার কথা বলেছি। অন্যদিন। অন্য দিন কি আবার আসবে? বারণ করছো? বারণ করব কেন? তবে না এলেই বোধহয় ভালো, তোমার জন্যেও আমার জন্যেও। অপমানে মেহেরিনের মুখ থমথমে হয়ে গেল। নিদারুণ ক্ষোভ জমা হলো সুন্দর মুখটাকে। তড়িৎ গতিতে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো সে। সদর দরজা খুলে ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছিল। তবে তড়িতে তার ডান হাতটা চেপে ধরল মাহমুদ। ছাড়ানোর চেষ্টা করে গর্জে উঠল মেহেরিন। ছাড়ো আমাকে। রিল্যাক্স মেহরিন, এত রেগে যাচ্ছ কেন? রাগার মতো কিছু হয়নি। মেহেরিন কোনো রকম ভদ্রতার ধারে কাছে গিয়েও গেল না। ঝাড়া মেরে হাত সরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বলল, তুমি আমাকে কি ভাবো? আমি ভিখারি? আমি তোমার আর এনার মাঝখানে ঢুকতে এসেছি? তবে শুনে রাখো, যে জায়গা আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি সেই জায়গা পুনরায় দখল করবার
কোনো অভিলাষ আমার নেই। শুনে খুশি হলাম। ক্রোধে জ্বলে উঠল মেহেরিন। মাহমুদ শান্ত স্বরে বলল, যাই হোক, সেই সব প্রসঙ্গ থাক। কেন থাকবে কেন? বলো, আমি শুনতে চাই। তুমি শুনতে চাইলে যে আমি বলবো তেমন তো কোনো কথা নেই। ভয় পাচ্ছ? সত্যিটা বেরিয়ে আসার ভয়? কোন সত্যি? তুমি এনাকে ভালোবাসো, স্বীকার করে নিলেই তো হয়। আশ্চর্যজনকভাবে এবারেও হাসল মাহমুদ। শান্ত স্বরেই বলল, সেটা তো তোমার জন্য খুশির খবর, তুমি তো তাই চেয়েছিলে। আত্মসংবরণ করতে পারল না মেহেরিন। দোপ করে সোফায় বসে পড়ল সে। টলমল করতে থাকা চোখের পানি বৃষ্টির ধারায় গড়িয়ে পড়তে শুরু করলো। নিজের বোকামি লজ্জায় নুয়ে দিল তাকে। কেন সে নিজেকে সামলাতে পারল না? কেন এলো এখানে? কেন? আগের মতো হলে হয়তো মাহমুদ বলতো, শোনো মেহরিন, আমার হৃদয়টা কোনো দানের বস্তু নয় যে যখন খুশি যাকে খুশি দান করবে। আমার হৃদয় একান্তই তার। আমার হৃদয় নিংড়ানো ভালোবাসাটাও একান্তই আমার। তবে যেই জায়গার কথা তুমি বললে তা বরাবরই তোমার দখলে ছিল, আছে এবং থাকবে। এনা সেই চরম সত্যিটা জেনেই আমাকে ভালোবেসেছিল, কিন্তু আফসোস তুমি জানতে পারলে না। কিন্তু এখন বলল না। এসব কথা এখন ভিত্তিহীন। এসব কথা বলে মেহরিনকে দ্বিধায় ফেলে দেওয়ার কোনো মানে হয় না। মেহরিন যখন স্বেচ্ছায় বিয়েতে রাজি হয়েছে, তখন মাহমুদ তাকে কোনো রকম অস্বস্তিতে ফেলতে চায় না। চুপচাপ মেহরিনের পাশে বসে রইল সে। মেহরিন চোখ মুছে শান্ত স্বরে বলল, আমি আসি মাহমুদ। তারপর দুটো দিন নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে রাখলো মেহরিন। নিজেকে সময় দিল, মাথা ঠান্ডা করে ভাবল, না, আর কোনোভাবেই মাহমুদের সাথে জড়াবে না সে। মাহমুদ আনাকে বিয়ে করে সুখী হয়েছে। মেহরিন শুধু শুধু তাদের মাঝে ঢুকে ঝামেলা সৃষ্টি করতে চায় না। এতকাল যাবৎ যা করে এসেছে আজও তাই করবে। নিজেকে সম্পূর্ণ আড়াল করে ফেলবে মাহমুদের কাছ থেকে। মাহমুদের সামনে এলে সবকিছু এলোমেলো হয়ে যায়, আর তা হতে দেওয়া যাবে না। নিজেকে আটকাতে হবে। তার জন্য রায়হানের সাথে বিয়েটা হওয়া জরুরি। কারো বিবাহিতা স্ত্রী নিশ্চয়ই চাইলেই অন্য কোনো পুরুষের চিন্তা মাথায় আনতে পারবে না। তখন বিবেকবোধ, দায়িত্ব, কর্তব্যের আদৃশ্য দেওয়াল তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ঠিক সিদ্ধান্তই নিয়েছে মেহরিন। যত দ্রুত সম্ভব নিজেকে ভালোবাসার এই টানপোড়েন থেকে বের করে আনতে হবে। পুনরায় নিজেকে সামলে নিতে হবে। এবারও ভাগ্যদেবতা মেহরিনের প্রতি বিমুখ। সে যখন নিজেকে গুটিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত হয়ে মাঠে নেমেছিল, ঠিক সেই মুহূর্তেই সোহাগের সাথে দেখা হয়ে গেল তার। মুহূর্তের জন্য আবারও সবকিছু থমকে গেল। সোহাগ প্রথমে তার সাথে কথা বলতে চাইল না। মাহমুদের কাছ থেকে মেহরিনের এখানে আসার কথা শুনে মনে মনে বিরক্ত হয় সে। ব্যস্তত মাহমুদকে ছেড়ে আসার পর থেকেই মেহরিনের প্রতি কিছুটা নারাজ সে। মেহরিনি তাকে আটকালো। নিজের করা প্রতিজ্ঞা ভুলে গেল সে। সোহাগের কাছ থেকে মাহমুদের সব খবরাখবর জেনে নেওয়ার কৌতূহল দমন করতে পারল না সে। সোহাগের মুখ থেকে যখন অ্যানার মৃত্যুর খবর শুনে আবার সমস্ত পৃথিবী ওলটপালট হয়ে গেল মেহরিনের। সুজানের বয়স যখন 1 বছর, হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় অ্যানা। সেই থেকে বিগত 4 বছর মাহমুদ একা। হু হু করে উঠল বুকের ভিতরটা। মেহরিন অসহায় হতভম্ব হয়ে মাহমুদের কাছে ছুটে যেতে উদ্যত হলো। অনেক কিছু জানার আছে তার। কেন মাহমুদ তাকে অ্যানার মৃত্যুর কথা জানায়নি? কেন নিজেকে আড়াল করে রেখেছে? কিন্তু সোহাগ বাধা দিল, বলল, তিনি যখন এনার মৃত্যুর কথা তোমাকে বলেনি, এর মানে তিনি তোমাকে জানাতে চায় না। কেন? হয়তো তোমার উপর অভিমান থেকে কম কষ্ট তো দাওনি তাকে। বিনা অপরাধে 4 বছর তাকে ঘুরিয়েছ। তারপর যখন সব ঠিক হলো, তখন এনার জন্য তার কাছ থেকে নিজেকে আড়াল করে নিলে, লুকিয়ে রইলে। হ্যাঁ, সেই মানুষটা নিজের ভুলের দায় এড়াতে এনাকে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। বাট সরি টু সে দ্যাট ইউর ডোন্ট ডিস্টার্ব মি, ইভেন ইউর ডোন্ট ডিস্টার্ব সো মাচ লাভ। মেহরিন বিস্মিত গলায় বলল, সোহাগ, তুমি তো সবই জানতে। হ্যাঁ, সবই জানতাম। তার জন্যই তো এই কঠিন কথা বলতে পারছি। তুমি তাকে ফেলে চলে যাওয়ার পর এনা কিভাবে তাকে সামলেছে তার সাক্ষী কেবল আমরা কয়েকজন মানুষ। অধিকাংশ দিন নেশায় বুঁদ হয়ে বাড়ি ফিরতেন। হ্যাঁ, তিনি আর 10 জনের মতো নেশাগ্রস্ত অবস্থায় কোনো অদংশ কথাবার্তা তিনি বলতেন না। চুপচাপ বিছানায় পড়ে থাকতেন, কিন্তু তাকে সামনে থেকে দেখা প্রতিটা মানুষ তার কষ্ট অনুভব করতে পেরেছে। তারপর যখন সুজান এলো, নিজেকে
খানিকটা সামলে নিলেন, কিন্তু এবার তাকে সামলানো রাখার মানুষটাই চলে গেল। সোহাগ না থেমেই বলল, আমি তোমাকে মন থেকে শ্রদ্ধা করি মেরিন, তাই তোমাকে স্বচ্ছ দেখতে চাই। অন্তত ভালোবাসার দিক থেকে বাকি সবার মতো তুমি অন্তত যুক্তি দিয়ে ভালোবাসার বিচার করো না প্লিজ। আবারও শুরু হলো প্রবল অশ্রুবর্ষণ। আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টা করলো না মেহরিন। হ্যাঁ, যুক্তি দিয়ে সে বিচার করেছে ঠিকই, তবে ভালোবাসা নয়। তার যুক্তি কেবল ন্যায় অন্যায়ের মাঝেই সীমাবদ্ধ ছিল। ন্যায় অন্যায় বিচার করা প্রতিটা মানুষেরই উচিত। ভালোবাসা তো কেবল নিজের স্বার্থের জন্য হতে পারে না, ভালোবাসা হবে নিঃস্বার্থ। সে চায়নি তার ভালোবাসার মানুষটা কারো কাছে অপরাধী হয়ে থাকুক। তাকে মেহরিন অনেক দুঃখ দিয়েছে ঠিকই, তবে কেবল নিরুপায় হয়ে। তা না হলে এনার সাথে অন্যায় করা হতো। তবে মুখে যাই বলুক না কেন, সে জানে মাহমুদ আজও তাকে ভালোবাসে। মানুষটাকে দূরে সরিয়ে সে কেবল নিজেকে শান্ত করতে চেষ্টা করেছে, কিন্তু ভুলতে পারেনি। কিন্তু এবার আর ওই মানুষটাকে একা ফেলে কিছুতেই বিয়ে করতে পারবে না সে। সোহাগ নির্বোধ হয়। সে জানে মেহরিন নিরুপায় হয়ে মাহমুদকে ছেড়ে এসেছিল, কতটা কষ্টে তার ভালোবাসার মানুষটাকে এনার কাছে তুলে দিয়েছিল। হ্যাঁ, সম্পর্ক হয়তো ভেঙে গেছে তাদের, কিন্তু ভালোবাসা নয়। এখনও ঠিক আগের মতোই দুজন দুজনকে ভালোবাসে। তাই বাধ্য হয়ে তাকে আজকের এই কঠোর কথাগুলো বলতে হলো। তা না হলে পরস্পরের পাগলের মতো ভালোবাসা এই দুটি মানুষ পুনরায় আলাদা হয়ে যেত। আবার না পাওয়ার তীব্র বেদনা, হাহাকার তাদেরকে কুরে কুরে খেত। ঝরঝর করে কাঁদছে মেহরিন। কী করবে সে? রায়হানকে কি জবাব দেবে? এদিকে মাহমুদ নেক্সট মান্থেই ফিরে যাবে। বাধ্য হয়ে সোহাগের সাহায্য চাইল মেহরিন। যে করেই হোক মাহমুদের যাওয়া আটকাতে হবে। তারপর থেকেই দিনরাত ভেবে চলল দুজনে কিভাবে মাহমুদকে আটকানো যায়। সোহাগের সাথে দেখা হওয়ার পরের দিন আবারও পার্কে গেল মেহরিন। উদ্দেশ্য সুজানকে এক নজর দেখা। মাহারা এই ছোট শিশুটিকে সেদিন যখন মেহরিন বুকে টেনে নিয়েছিল, তারপর থেকেই অদ্ভুত এক প্রশান্তি অনুভব করছে সে। মাহমুদের প্রতিচ্ছবি এই ছোট্ট শিশুটি। পার্কের এক মাথায় সুজান আব্বাসের সাথে ব্যাডমিন্টন খেলছে। মেহরিন ইশারায় কাছে ডাকলো। থমকে গেল সুজান। ব্যাট হাতে নির্বিকারভাবে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে কাছে এগিয়ে এলো সে। তার পরনে জগিং স্যুট, হলুদ স্পোর্টস জ্যাকেটের সাথে হলুদ ট্রাউজার এবং সাদা কেটস। ঘাড়ের দিকে খানিকটা নিচে নেমে গেছে জ্যাকেট। হাতে বাচ্চাদের দামি ঘড়ি। চুলের কাটিংটা বেশ স্টাইলিশ। বোঝাই যাচ্ছে ছেলের সাজসজ্জার ব্যাপারে মাহমুদ বেশ শৌখিন। মেহরিন হাসল। এই ছেলের বড় হয়ে বাপের মতো কত মেয়েকে নাকের ডগায় রেখে ঘোরাবে তা কেবল উপরওয়ালাই জানেন। কি ভীষণ আদুরে লাগছে সুজানকে। হাতের কাছে আসতেই কষে চুমু খেলো তার গালে। সুজান তার স্বভাব সিদ্ধ সূচিবায়ু বজায় রাখতে ডান হাত দিয়ে গাল মুছল। তা দেখে হাসলো মেহরিন। ইচ্ছে করেই আবার চুমু খেলো। সে যতবার চুমু খায় সুজান ততবার গাল মুছে। এক সময় বিরক্ত হলো সুজান। ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করে দিল। মেহরিনকে সরু চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, তোমার ছেলে কি হয়েছে? আচমকা এমন প্রশ্নে অবাক হলো মেহরিন। তার ছেলে? কোন ছেলে? কিসের ছেলে? সুজান কি বলছে? সে কি মেহরিনকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছে? আদুরে ধমক দিল মেহরিন। কি বলছিস তুই? আমার ছেলে আসবে কোথা থেকে? ধমক খেয়ে সুজান বোধহয় একটু ভয় পেল। মিনমিন করে বলল, বাবা যেন বলল। তার কথা শেষ হওয়ার আগেই মেহরিন বলল, তোর বাবা বলেছে? কি বলেছে তোর বাবা? বাবা বলছে তুমি তোমার ছেলেকে মিস করছিলে, তাই আমাকে আদর করছো। এসব বলেছে তোর বাবা? ঠিক আছে, তাকে আমি পরে দেখে নেব। তুই এদিকে আয়। না তুমি পচা। কে বলেছে? তোর বাবা? না, বাবাকে একদম বকবে না। 100 বার বকবো, 1000 বার বকবো। তোর বাবা মিথ্যা কেন বললো? বাবা মিথ্যে বলেনি। তাহলে তুই আমাকে পচা বললি কেন? সুজান মুখ কালো করে বলল, তুমি আমাকে তুই বলবে কেন? আমাকে কেউ তুই করে বলে না। মেহরিন হেসে উঠে বলল, ইস রে, আবার নবাব পুত্তুর। তো কি বলবো তোমাকে? আপনি করে বলতে হবে? ঠিক আছে, বলবো। এবার এদিকে আসুন তো জুনিয়র মাহমুদ। সুজান বুঝতে পারল তাকে ব্যঙ্গ করা হচ্ছে। ফিরে যেতে উদ্যত হলো সে। মেহরিন খপ করে ধরে ফেলল। চলে যাচ্ছিস কেন? রাগ করেছিস? সুজান বেঁকে বসল। বিরস মুখে বলল, তোমার সাথে কথা বলবো না, তুমি পচা। হাল ছাড়ল না মেহরিন। সুজানকে কাছে টেনে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোকা ছেলে, শোন, আমি হচ্ছি তোর মা। মায়েরা ছেলেদের তুই করে বলে, বুঝলি?
কে বলছে তুমি আমার মা? কে বলবে? আমি বলেছি। তাহলে তুমি বাবার সাথে থাকো না কেন? তোর বাবার উপর রাগ করেছি। সুজান বিশ্বাস করতে পারছে না তার মায়ের ছবির সাথে এই আন্টির ছবির এতটুকু মিল নেই। তাহলে এই আন্টি তার মা হলো কি করে? কি ভাবছিস? আমি বাসায় যাব। বাসায় যাবি কেন? খিদে পেয়েছে? ইয়েস, আই এম হ্যাংরি। আমার সাথে ইংরেজি বলবি না, খবরদার। কিন্তু স্কুলে তো ইংরেজি শেখায়। শেখাক, তুই বাঙালি, তোর বাপ বাঙালি, তোর মা বাঙালি। এখন থেকে রোজ আমার সাথে বাংলা শিখবি। এবার আলতো করে চুমু খেলো মেহেরিন। হাঁপ ছেড়ে বাঁচল সুজান। গালে থুতু লাগেনি। এতটা সময় আব্বাস কাছেই দাঁড়িয়েছিল, তবে কিছু বলল না। সে কি বুঝেছে কি জানে। এরপর থেকে রোজ মেহেরিনের সাথে সুজানের দেখা হয়। মাহমুদ এই ব্যাপারে সম্পূর্ণ অনবগত। তবে এর মধ্যে সুজানের সাথে মেহেরিনের ভাব হয়ে গেল। আব্বাসকে সাথে নিয়ে রোজ ঘুরতে যায় তারা। সপ্তাহখানেক বাদে একদিন মাহমুদ ড্রয়িং রুম পেরিয়ে কিচেনে যাচ্ছিল। ড্রয়িং রুমের বিশাল টিভির পর্দায় সুজান রেসলিং দেখছে। হঠাৎ করেই চেঁচিয়ে উঠল সে। ট্যাঙ্গা, আরও জোরে ট্যাঙ্গা। অবাক হলো মাহমুদ। সুজান এসব কি বলছে? কার কাছ থেকে শিখেছে? সুজানের পাশে গিয়ে বসলো সে। সুজানের মনোযোগ টিভির দিকে। এবার দ্বিগুণ ক্ষোভে চেঁচিয়ে উঠল সে। মেরে লুলা করে দে, আরো জোরে আরো জোরে। মাহমুদ হাঁ করে ছেলের কাণ্ড দেখে যাচ্ছে। বিস্মিত গলায় প্রশ্ন করল, এসব কার কাছ থেকে শিখেছো বাবা? কি? এই যে মাত্র বললে ঠ্যাঙাতে। আমি ট্যাঙ্গাই নিত বাবা। জন সিনা ট্যাঙ্গাইতে বলছিল। কিন্তু তোমাকে এসব কে শিখিয়েছে? মা? কে? সুজান বিরক্ত হলো। এই মুহূর্তে মাহমুদের জেরা তার বিনোদনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাবার হাত সরিয়ে দিয়ে টিভির দিকে মনোযোগ দিল সে। মাহমুদ তাকে বিরক্ত করল না। টিভির কাছ থেকে সরে বেডরুমে এসে ঢুকলো সে। কিন্তু চিন্তাটা ঝেড়ে ফেলতে পারল না। তার মাথায় কেবল একটা নামই ঘুরপাক খাচ্ছে, মেহেরিন। তার কেন জানি মনে হচ্ছে সুজান মেহেরিনের কথাই বলছে। মাহমুদের বুকের কাজ ঘেঁষে শুয়ে আছে সুজান। মাহমুদ চিন্তিত মুখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। ছেলের চুলের হাত বুলিয়ে দিতে দিতে ডাক দিল, সুজান, হুম। ওই আন্টিটার সাথে কি তোমার আর দেখা হয়েছে? কে মা? মাহমুদ দীর্ঘশ্বাস ছাড়ল। হুম, হয়েছে। আমি আর মাকে অনেক জায়গায় ঘুরেছি। তাই? তাহলে তো নিশ্চয়ই তোমার খুব মজা হয়েছে। অনেক। কিন্তু এবার থেকে বাবাকে না বলে আর কখনো তোমার মায়ের সাথে কোথাও যাবে না, কেমন? কে বাবা? মায়ের সাথে কি তোমার আবার ঝগড়া হয়েছে? বলল। মাহমুদ চিন্তায় পড়ে গেল। ছেলের ছোট ছোট মাথায় এসব ঝগড়া ক্যাচাল ঢুকানো একদম ঠিক হবে না। মেহেরিন কেন এমন করছে? দুদিন বাদে তার নিজের বিয়ে, স্বেচ্ছায় কেন এসব ঝামেলায় জড়িয়েছে? তার উপর ছেলেটাকে মা ডাকতে শিখিয়েছে কেন? মেহেরিন কি জেনে গেছে না মারা গেছে? কিন্তু কার কাছ থেকে জানলো? সুজান বলেছে? তবে সুজানকে এই প্রসঙ্গে কোনো প্রশ্ন করলো না সে। টেনে বুকের ভিতর নিয়ে গালে চুমু খেয়ে বলল, তোমার মায়ের সাথে আমার ঝগড়া হয়নি বাবা। তোমার মা খুব ভালো। তাহলে আমি মায়ের কাছে যেতে পারবো? আমি তো তোমাকে যেতে নিষেধ করিনি, শুধু বাবাকে না জানিয়ে যেতে নিষেধ করেছি। ওকে। এবার ঘুমাও, চোখ বন্ধ করো। 1 2 3, চোখ বন্ধ। সুজান চোখ বন্ধ করে ফেলল। অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। কিন্তু মাহমুদের ঘুম হলো না। শেষ রাতে বিছানা থেকে উঠে বারান্দায় হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ। নিজেকে অসহায় লাগছে। সুজানের মুখ থেকে মা ডাকটা শোনার পর থেকে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। সারাক্ষণ মাথায় একটা শব্দই ঘুরপাক খাচ্ছে, মেহেরিন মেহেরিন মেহেরিন। নিজের উপর অবাক হলো মাহমুদ। এত কিছুর পরেও কেন মেহেরিনের প্রতি তার তীব্র আকর্ষণ? সে তো নিজের কাছে প্রতিজ্ঞা করেছে আর কখনো নিজের ভালোবাসার অধিকার নিয়ে মেহেরিনের সামনে দাঁড়াবে না। তবে কেন বুকের ভেতরটা আবার হু হু করছে? না, এবার আর মাহমুদ কোনো আশা রাখবে না। আরও একবার সে নিজেকে সেই তীব্র যন্ত্রণার মাঝে ফেলতে পারবে না। মেহেরিন বিয়ে করছে, মাহমুদ চায় সে সুখী হোক। আজকে সুজানকে একা ছাড়ল না মাহমুদ। আব্বাসের সাথে সে নিজেও বেরোলো। তাকে দেখে মেহেরিন আড়ালে সরে গেছে। মাহমুদ অবশ্য ওকে দেখতে পায়নি। মনে মনে সে যতই প্রতিজ্ঞা করুক, যতই নির্বিকার থাকুক, কোথাও না কোথাও তার চোখ দুটো মেহেরিনকে খুঁজে বেড়াচ্ছে। ঘণ্টাখানেক বাদে যখন তারা ফিরে যাচ্ছিল, হুট করে মেহেরিন সামনে এসে দাঁড়ায়। সুজান অভ্যাসবশত তার কাছে দৌড়ে গেল। দুহাতে তাকে জড়িয়ে ধরল মেহেরিন। মাহমুদ আর চোখে দেখেও না দেখার ভান করে রইল। আহা, কি সুন্দর দৃশ্য!
অতঃপর মেহেরিন তাকে উপেক্ষা করে সুজানকে কোলে নিয়ে একটু দূরে সরে গেল। কিছু বলতে গিয়েও বলতে পারল না মাহমুদ। ফোনে কথা বলতে বলতে দূর থেকে ওদের লক্ষ্য করলো কেবল। সুজানের গালে ইতিমধ্যে কয়েকশো চুমু পড়ে গেছে। বেচারা কাছুমাছু চেহারা নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। না চাইতেও হাসি চলে এলো মাহমুদের। মুখ ফিরিয়ে নিঃশব্দে হাসলো। ফোন রেখে সুজানকে ডাক দিল। সুজান। সুজান একা এলো না, ওকে নিয়ে এগিয়ে এলো মেহেরিন। বলল, সুজান আজকে আমার কাছে থাকবে। সুজান স্বাভাবিকভাবেই কথাটা বলল মেহেরিন, যেন মাহমুদের মতামত জানা অনাবশ্যক। সুজান আমাকে ছাড়া কোথাও থাকতে চায় না, কান্নাকাটি করবে। তাহলে তুমিও চলো। এমন প্রস্তাবে তাজ্জব বনে গেল মাহমুদ। এই মেয়েটা বদরাগী, মাথা মোটা, সে আগে থেকেই জানে। এখানে এসে কি মাথাটা খারাপও হয়ে গেছে? নিজেকে সামলে নিয়ে সুজানকে উদ্দেশ্য করে বলল, সুজান, তুমি না আইসক্রিম খাবে বলেছিলে? আব্বাসের সাথে যাও, বাবা একটু পরে আসছি। সুজান চলে গেলে মাহমুদ খুব শান্ত স্বরে বলল, সেটা নিশ্চয়ই খুব সমীচীন হবে। আফটার অল আর কিছুদিন পরেই তুমি অন্য একজনের বউ হতে যাচ্ছ। ঠিক আছে, তাহলে সুজানকে নিয়ে যাই। কেন? সুজানকে তোমার কি দরকার? অনেক দরকার। ও জানে আমি ওর মা, আমার ছেলে আমার কাছে থাকবে। মাহমুদ হাসলো। মেহেরিনের চোখে মুখে কোনো পাগলামি নেই। মা টাইপ একটা সত্তা ফুটে উঠেছে। ওকে হাসতে দেখে মেহেরিন কঠিন গলায় বলল, হাসছো যে? আমি কি হাসির কিছু বলেছি? বলতে বলতেই আচমকা কেঁদে ফেলল মেহেরিন। মাহমুদ হতভম্ব হলো। তার হাসিটা মেহেরিনের মাতৃসত্তায় খানিকটা আঘাত দিয়েছে বোধহয়। কিছুটা নরম হলো। বলল, ঠিক আছে, নিয়ে যাও, তবে ওর অভ্যস্ত জীবন থেকে বিচ্যুতি ঘটানোর চেষ্টা করো না। ছোট মন, পরবর্তীতে ইফেক্ট পড়তে পারে। মেহেরিন চোখ মুছে শান্ত হলো। আশেপাশে চোখ বুলিয়ে সুজানকে দেখলো। মাহমুদ ঠাট্টার সুরে বলল, সুজান, বলো তুমি নাকি আজকাল ওকে বাংলা ট্রেনিং দিচ্ছ? এটা কিন্তু ঠিক নয়। এই বয়সে যা শিখবে তাই মাথায় ঢোকাবে। শিখাবো, বেশ করব। তুমি বলার কে? তুমি ওকে আমার কাছ থেকে কেন আড়াল করে রেখেছো? অবাক হলো মাহমুদ। মেহেরিন নিছক ছেলে মানুষের বশে কথাগুলো বলছে না, যেন সুজানের উপর তার অনির্ধারিত অধিকার আছে বলেই বলছে। মাহমুদ আর কিছু বলার সাহস পেল না। এই সম্পর্ক তো প্রেমিক প্রেমিক সম্পর্ক নয় যে ঠাট্টা মস্করা করা যায়। মা ছেলের সম্পর্ক। মোলায়েম কণ্ঠে বলল, আমি বলার কেউ নই বুঝি? মেহেরিন লজ্জা পেল। বলল, আমি ওভাবে মিন করে বলিনি। ঠিক আছে, বাদ দাও। রায়হান সাহেবের কি খবর? রায়হানের কথা বলতেই মেহেরিন মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ভালো। মাহমুদ সরু চোখে তাকে পর্যবেক্ষণ করল। মেহেরিনের অস্বস্তি হচ্ছে। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে মাহমুদ বলল, ভালো হলেই ভালো। তাকে সত্যি সত্যি বিয়ে করবে তো, নাকি তার জন্য আমার মতো পাত্রী রেডি করে রেখেছো? রাগে দুঃখে অপমানে মেহেরিনের কান্না পাচ্ছে। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমি ওকে ভালোবাসি না। কেন বাসো না? বাসা উচিত। সে নিশ্চয়ই আমার মতো চরিত্রহীন নয়। তাকে ভালোবাসা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমার কোনো মাথা ব্যথা নেই, তবে ভালোবাসার যন্ত্রণা খুব কষ্টের হয়। তাই আমি চাই না আর কেউ তার শিকার হোক। কেন, তুমি কি খুব যন্ত্রণা ভোগ করছিলে? ভালোই তো সুখে আছো, বিয়ে করেছো, সংসারী হয়েছো, ছেলে আছে। আমার কে আছে? তুমি করে নাও না, বিয়ে করো, সংসারী হও। তোমাকে তো কেউ বেঁধে রাখিনি। এর মধ্যে আমাকে টানছো কেন? আমি তো চরিত্রহীন, তাই আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। রায়হানকে সত্যি বিয়ে করব বলছো? মানে? তোমার গলায় ঝুলে পড়বো ভেবে তুমি সরে পড়তে চাইছো, তাই না? তার সুযোগ কি আর আছে আমার? আমি চরিত্রহীন হলেও বিবাহিত। বারবার এক কথা বলছো কেন? এই কথাটা আমার জীবনের সবচেয়ে বড় সত্যি, তাই। দুকদম এগিয়ে এলো মেহেরিন। মাহমুদ থমকে গেল। মেহেরিন রাগে চেঁচিয়ে উঠে বলল, আমি সব জানি। কি জানো? এ না মারা গেছে। তাতে তো সত্যিটা পাল্টে যায়নি। আমি বিবাহিত, আমার ছেলের আছে। তাহলে তুমি কি করতে বলছো আমাকে? আমি কিছুই বলছি না। ইটস আপ টু ইউ। তুমি বিয়ে করবে নাকি চিরকুমারী থাকবে, পুরোটাই তোমার ব্যাপার। আই অ্যাম নট বোদার্ড অ্যাট অল। তোমার কিছু আসে যায় না, সত্যি করে বলো। মাহমুদ মিথ্যে বলতে পারল না, তবে সত্যিটাকে খুব সাবধানে এড়িয়ে গেল সে। যাই আসে, কারণ আমি তোমার শুভাকাঙ্ক্ষী। আমি চাই তুমি সুখী হও। অযথা আমাকে নিয়ে ভেবো না, আমি ভালো আছি। মেহেরিন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। মাহমুদ এতটা নিষ্ঠুর কি করে হতে পারল?
মূর্তির মতো দাঁড়িয়ে রইল সে। আব্বাস সুজানকে নিয়ে ফিরে এসেছে। মাহমুদ সুজানকে কোলে তুলে নিয়ে ফিস ফিস করে বলল, তোমার মাকে বাই বলো সুজান, আমরা ফিরে যাচ্ছি। কে বাবা? আমি মায়ের সাথে যাচ্ছি না। না, তোমার মা অসুস্থ। সুজান বাবার নির্দেশ মতো মেহেরিনকে বিদায় জানালো। মেহেরিন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সুজানের কথা তার কানে গেল না। সে কেবল চেয়ে দেখলো মাহমুদ সুজানকে নিয়ে গাড়িতে উঠে গেছে। গাড়ি চালু হয়ে গেছে, সব শেষ হয়ে যাচ্ছে। আবারও থমকে গেল মাহমুদ। নিজের কঠিন আবরণটা বেশিক্ষণ ধরে রাখতে পারল না মাহমুদ। মেহেরিনের উদ্ভ্রান্ত দৃষ্টি তার ভেতরটাকে তছনছ করে দিচ্ছে। ফিরে এসে সুজানকে মেহেরিনের কোলে দিয়ে গেল। পাশে নিজের দুর্বলতা প্রকাশ পায়, সে ভয়ে কিছু না বলেই গেল। সে চলে যেতেই সুজানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল মেহেরিন। একটু দূরে দাঁড়িয়ে সবই লক্ষ্য করেছে সোহাগ। মাহমুদ চলে যেতেই দ্রুত মেহেরিনের কাছে এগিয়ে এলো সে। আশ্বস্ত কণ্ঠে বলল, এখন কাদার সময় নেই মেরিন, আগে বাসায় চলো, অনেক কাজ বাকি আছে। বাসায় ফিরেছে অবধি মেহেরিন টানা কেঁদে চলেছে। সোহাগ সুজানকে ভিডিও গেমস খেলতে বসিয়ে দিয়ে মেহেরিনকে নিয়ে আড়ালে সরে এলো। সুজানের সামনে এসব আলোচনা করা ঠিক হবে না। ওর নিরুদ্বেগ চেহারা দেখে মেহেরিন ফুপিয়ে উঠে বলল, আমি ভুল ছিলাম সোহাগ। ও আমাকে আর ভালোবাসে না। ওর লাইফে আমার আর কোনো ইম্পর্টেন্স নেই। বলতে না বলতেই আবার ফুপিয়ে উঠল মেহেরিন। সোহাগ বিরক্ত কণ্ঠে বলল, বোকার মতো কথা বলো না তো মেরিন, বললেই হলো। ওয়ালেটে এখনো তোমার ছবি নিয়ে ঘুরে। ইম্পর্ট্যান্ট না থাকলে কেন তোমার ছবি নিয়ে ঘুরবে? সাথে সাথে মেহেরিন কান্না থামিয়ে দিল। উৎফুল্ল কণ্ঠে বলল, সত্যি বলছো? সোহাগ হেসে ফেলল, বলল, 100%। এবার চোখ মুছো। শোনো, সবার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে রায়হানের সাথে কথা বলা। বিয়েটা ক্যান্সেল করতে হবে। রায়হান যদি না মানে? মানবে না কেন? জোর করে বিয়ে করবে এত সোজা নাকি? আমার ভয় করছে। ও কি তোমাকে ভালোবাসে? জানি না, তবে যদি রেগে যায়? ভয়ের কিছু নেই, ওকে পুরোটা বুঝিয়ে বলতে হবে। বেশি ঝামেলা হলে মাহমুদ ভাই তো আছেই, যতই রাগ থাকুক সে নিশ্চয়ই তোমাকে কোনো ঝামেলার মাঝে ফেলে যাবে না। ওর কথার প্রতি উত্তরে মেহেরিন কেবল মিষ্টি করে একটু হাসলো। রায়হান স্বভাবগতভাবে কখনোই আক্রমণাত্মক নয়। সব শুনে সে কেবল হেসে উঠে বলল, মেহরিনের মুখে আমি আগেও তার নাম শুনেছি। হি ইজ আ ভেরি নাইস গাই। আমার সাথে শপিং মলে দেখা হয়েছিল, মেহরিনের সাথে ছিল। আমি ওদের দুজনকে আলাদা করে কথা বলার সুযোগও করে দিয়েছিলাম। তাই নাকি? ইয়েস, প্রেম ভালোবাসা আনারই হলেও মেহরিনের চোখ দেখেই বুঝতে পেরেছিলাম। স্টিল নাও শি লাভস হিম। তবে আমার রাগ হয়েছিল, মেহরিন আমার কাছ থেকে লুকালো কেন? আমি তো ওকে ফোর্স করিনি। এনার মারা গেছে সেই খবর ওর জানা ছিল না। রায়হান কিছুক্ষণ ভেবে বলল, আই থিঙ্ক মেহরিনের রোমিও সাহেব এখনও তাকে ভালোবাসে। আপনাকে তো সবই বললাম, বিগত 1 যুগ ধরে মেরিনকে ভালোবেসে এসেছে। কত ঝড়ঝাপটা গেল তার উপর দিয়ে, তবুও ভালোবাসতে ভুল করেনি। এখনও মেহরিনকে পাগলের মতো ভালোবাসে। এবার তাদেরকে এক হওয়ার সময়। 2 দিন বাদে মাহমুদ নিজে গিয়ে হাজির হলো মেহেরিনের বাসায়। দরজা খুলেই মেহেরিন ভয়ে চোখ বড় বড় করে ফেলল। মাহমুদ কি সুজানকে নিয়ে যেতে এসেছে? সুজানের পরনের নতুন জামাকাপড়। এখানে আসার সময় কোনো জামাকাপড় নিয়ে আসা হয়নি, তাই মেহেরিন সোহাগকে দিয়ে এক গাদা জামাকাপড় কিনে আনিয়েছে তার জন্য। সুজান মনোযোগ দিয়ে ল্যাপটপে তাদের পুরনো ছবিগুলো দেখছিল। এতদিন যাবৎ ছবিগুলোই মেহেরিনের স্মৃতি হয়ে জমা ছিল। অনেকবার ডিলিট করতে গিয়েও পারেনি। ছবিগুলোর দিকে মাহমুদের চোখ পড়তেই সচেতনভাবে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন নত মুখে বসে আছে। ওকে নিয়ে এসো, আগামী পরশু আমার ফ্লাইট। বিষণ্ণ গলা মাহমুদের, মুখটা অসহায়, বুকের ভেতরটা কেঁপে উঠল মেহেরিনের। বিস্মিত গলায় বলল, হঠাৎ? এখানের কাজ শেষ। তারপর পকেট থেকে সুন্দর একটা রিং বের করে নিল মাহমুদ। মেহেরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সরি, কাজ শেষ হয়ে যাওয়ায় তোমার বিয়েতে থাকতে পারছি না, তাই গিফট নিয়ে এলাম। অনেক খুঁজে পছন্দ করেছি, তোমার অপছন্দ হবে না আশা করি। রক্ত সরে গেল মেহেরিনের মুখ থেকে, ফ্যাকাশে হয়ে গেল চেহারা। মাহমুদ মুখ ফিরিয়ে নিল। আর দুর্বল হতে চায় না সে। মেহেরিনের উপর তার কোনো অধিকার নেই। আর কয়েকদিন বাদে সে অন্য একজনের বউ হতে যাচ্ছে। সুতরাং মাহমুদকে শক্ত হতে হবে। সুজানকে ডেকে নিয়ে বেরিয়ে গেল সে। ঘটনাগুলো এত দ্রুত ঘটল যে মেহেরিনের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। মানব মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল কেবল মেহেরিন।
সারা রাত ধরে ভাবলো মেহরিন, রাগ, অভিমান, অপমান কোনোটাই ঠেকিয়ে রাখতে পারছে না সে। মাহমুদ তাকে বিয়ের উপহার দিতে এসেছে, কত বড় সাহস! ছেলের সামনে তাকে এমন অস্বস্তিতে ফেলে। এই রিং যদি মাহমুদের নাক বরাবর না মেরেছে তো তার নামও মেহরিন না। পরের দিন সকালবেলায় চেঞ্জ করে রেডি হয়ে নিল সে। মাহমুদের সাথে আজ এসপার ওসপার যাই হোক একটা বোঝাপড়ায় আসতে হবে। আধ ঘন্টার ভেতরে মাহমুদের বাসায় পৌঁছে গেল মেহরিন। দরজায় দাঁড়িয়ে পরপর দুবার কলিং বেল বাজালো। মাহমুদ ওয়াশরুমে। আব্বাস এসে দরজা খুলে দিল। চারপাশে চোখ বুলিয়ে নিল মেহরিন। আগামীকাল ফ্লাইট, সুতরাং লাগেজপত্র সব গোছানো শেষ। তার মানে মাহমুদ দেশে ফিরে যাওয়ার মোটামুটি ফাইনাল। বেডরুমের পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো মেহরিন। সুজান খাটের উপর বসে ড্রয়িং করছে। হাত বাড়িয়ে সুজানকে কাছে ডাকলো। সুজান, মেহরিনের ডাক শুনে খাতা থেকে মনোযোগ সরালো সুজান। মুখে হাসি ফুটে উঠল। খাতা রেখে উঠে এলো। দুহাতে গলা জড়িয়ে ধরল মেহরিনের। ওকে জড়িয়ে ধরতেই অর্ধেক রাগ কমে গেল মেহরিনের। নরম মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার বাবা কই? ওয়াশরুমে। সুজানের আদুরে মাখা মুখখানায় হাত বুলিয়ে দিল মেহরিন। আবারও তুলতুলে নরম গালে খুব সাবধানে চুমু খেলো। নিবিড়ভাবে বুকে জড়িয়ে ধরে বলল, তোকে আমি কোথাও যেতে দেব না, তুই মায়ের কাছে থাকবি। সুজান আগাগোড়া কিছুই বুঝল না, অতএব চুপ করে রইল সে। মেহরিন পুনরায় তার গালে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলল, শোন, মা এখন তোর বাবার সাথে ঝগড়া করব, তুই কিন্তু একদম ভয় পাবি না, কেমন? সুজান অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। ধীরে ধীরে মাথা দুলিয়ে বলল, তুমি বাবাকে বকবে কেন? তোর বাবা পচা যে, খালি আমাকে কষ্ট দেয়। সুজান কথাটা বিশ্বাস করল না। তার দৃঢ় ধারণা মেহরিনের শুধু শুধুই মাহমুদকে বকবে। এতদিনে সে খানিকটা হলেও বুঝে গেছে তার মায়ের মেজাজ একটু গরম। জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কি করেছে বাবা? তোর বাবা তোকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে চাইছে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে মেহরিন আবারও ফিসফিস করে বলল, আমি যাই, তুই কিন্তু একদম ভয় পাবি না। মাহমুদ ওয়াশরুম থেকে বেরোনোর আগে বেডরুম থেকে দ্রুত ড্রয়িং রুমে চলে এলো মেহরিন। মাহমুদ তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোলো। ছেলের দিকে চোখ পড়তেই হাসি মুখে বলল, কি হলো বাবা, তোমার মুড অফ কেন? চলো। তার বাবাকে মা শুধু শুধু বকবে এটা সুজানের সহ্য হলো না। দৌড়ে বাবার কাছে গিয়ে কানের সাথে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, বাবা মা এসেছে, তোমাকে বকবে বলছে। মাহমুদ অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকালো। সুজানের মুখ থমথমে। তার সিরিয়াস ভাব দেখে হেসে ফেলল মাহমুদ। সুজান অবশ্য হাসল না, বরং বাবার হাসিতে বিরক্ত হয়েছে সে। মাহমুদ ছেলের মনোভাব বুঝতে পেরে বলল, তোমার মায়ের কাছে যাই। সুজানকে কোলে নিয়েই ড্রয়িং রুমে এসে ঢুকলো মাহমুদ। মেহরিন সোফায় বসে একটা ম্যাগাজিন নিয়ে ঘাটাঘাটি করছে। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল মাহমুদ। বড় নিঃশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। গলা খাকারি দিল। তার উপস্থিতি টের পেয়ে সোজা হয়ে বসলো মেহরিন। মুখে হাসির রেখা টেনে জিজ্ঞেস করলো, কখন এলে? মেহরিন ঝগড়ার প্রস্তুতি নিয়ে রেডি হয়েছিল। মাহমুদ কিছু বললেই ঝাঁপিয়ে পড়বে তার উপর, কিন্তু আকস্মিক বাপ ছেলের হাসি হাসি মুখ থেকে দেখে নিমিষেই সব রাগ পানি হয়ে গেল মেহরিনের। হয়েছে 10 মিনিটের মতো। মাহমুদ সুজানকে উদ্দেশ্য করে বলল, মাকে তোমার ড্রয়িং দেখিয়েছো? না এখনো হয়নি, সরি। ঠিক আছে, তুমি ড্রয়িং শেষ করে এসো, বাবা তোমার মায়ের সাথে একটু কথা বলি, কেমন? মেহরিন যেন এই সুযোগেই ছিল। এবার আচ্ছা মতো ঝাড়া যাবে মাহমুদকে। সুজান ভেতরে চলে গেলে মেহরিনের মুখটা আবার আগের মতো থমথমে হয়ে গেল। মাহমুদ তার চেহারার পরিবর্তন লক্ষ্য করে বলল, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? শক্ত রিনরিনে গলায় বলল। হ্যাঁ, অনেক বড় সমস্যা। স্পষ্ট রাগ তার চোখে মুখে। প্রতি উত্তরে মাহমুদ বলল, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? রাগে মেহরিনের গা জ্বলে যাচ্ছে। মাহমুদ এত নর্মাল বিহেভ করছে কি করে? ঝগড়ার মুহূর্তে অপর পক্ষের নির্লিপ্ত মনোভাব বড়ই পীড়াদায়ক। কোনো ভনিতা না করে সরাসরি কঠিন গলায় বলল, আমি সুজানকে নিয়ে যেতে দেব না। তার কারণ? সুজানের মায়ের প্রয়োজন। তবে কি আমাকে আবার বিয়ে করতে বলছো? ধক করে জ্বলে উঠল মেহরিনের চোখজোড়া। রক্তবর্ণ হয়ে গেল চেহারা। মাহমুদ তার সাথে ঠাট্টা করছে। কাটা কাটা গলায় বলল, তা যদি বুঝেই থাকো তাহলে এতদিন করনি কেন? কি করে করব বলো? এনার পর কাকে বিয়ে করতে হবে তা তো তুমি বলে যাওনি। মাহমুদের কণ্ঠে খানিকটা ঠাট্টা, রাগ, বিষণ্ণতা মিশ্রণ। মেহরিন ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি বললে করতে? আগের বার তো করেছিলাম। মেহরিন অনেক কিছু বলতে পারত, কিন্তু রাগে অভিমানে সব গুলিয়ে ফেলল। একটা শব্দ উচ্চারণ করতে পারল না। চুপচাপ বসে রইল।
তোমার কি আর কিছু বলার আছে? বললাম তো আমি সুজানকে নিয়ে যেতে দেব না, সুজান আমার কাছে থাকবে। মাহমুদ চুপ করে রইল। তার জবাবের অপেক্ষা না করেই মেহেরিন হুড়মুড়িয়ে বেডরুমে ঢুকে সুজানকে কোলে নিয়ে বেরিয়ে এলো। তারপর সদর দরজা খুলে বেরোতে বেরোতে বলল, সুজানকে আমি নিয়ে যাচ্ছি, তোমার যদি ক্ষমতা থাকে তো ঠেকাও। সুজান অবাক হয়ে চেয়ে আছে। কি ঘটছে না ঘটছে সে কিছুই বুঝতে পারছে না। মায়ের মুখের দিকে তাকালো। বাবার উপর কি রেগে আছে? তাকে প্রতিবাদ করার কোনো সুযোগ না দিয়ে কোলে নিয়ে বেরিয়ে গেল মেহেরিন। মাহমুদ কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল তাদের যাওয়ার দিকে। পরক্ষণে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল সে। মুখে মিটমিটে হাসি। পকেট থেকে ফোন বের করে সোহাগের নাম্বারে ডায়াল করলো। খবর পেয়ে সোহাগ তাড়াহুড়ো করে চলে এসেছে। আবার কি ভেজাল লেগেছে কে জানে। হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে দেখলো মাহমুদ সোফায় গা এলিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। সোহাগ আতঙ্কিত কণ্ঠে বলল, কি ব্যাপার মাহমুদ ভাই, কোনো সমস্যা? মাহমুদ খুব স্বাভাবিক ধীর স্থির কণ্ঠে জবাব দিল, মেহেরিন এসেছিল কিছুক্ষণ আগে। তাই নাকি? চলে গেছে? হুম, সুজানকে সাথে নিয়ে গেছে। সোহাগ পলকহীনভাবে কিছুক্ষণ চেয়ে রইল মাহমুদের দিকে। তার চোখে মুখে বিস্ময়। তারপর আচমকাই হেসে ফেলল। মাহমুদও হাসছে। আজও সেই মাথা মোটাই রয়ে গেল। আমাকে একবার বললেই তো আমি ফ্লাইট ক্যান্সেল করে দেই, তা না করে পাগল হয়ে সুজানকে নিয়ে বেরিয়ে গেল। আপনি চলে যাবেন শুনে দিশেহারা হয়ে গিয়েছিল বোধহয়। মাহমুদের মুখে লেগে থাকা হাসিটা আরেকটু গাঢ় হলো। তার হাসি হাসি মুখটার দিকে চেয়ে সোহাগের ভীষণ ভালো লাগছে। বলল, আমি কি একটা ফোন করব? আমার মনে হয় না এখন তার সিগন্যাল পাওয়া যাবে। আমার ফ্লাইটের আগে সে আর দেখা দেবে না। মানে এবার উধাও? মাহমুদ একটু শব্দ করে হাসলো। বলল, ইয়েস, উইথ মাই সান। সুজনা গেল? মুখ থেকে মনে হলো নার্ভাস। কিছু বুঝতে পারিনি বোধহয়। হতভম্ব হয়ে আমার মুখের দিকে তাকিয়েছিল। মাকে বোধহয় একটু ভয় পায়। সোহাগ কৌতুক মিশ্রিত কণ্ঠে মাথা নেড়ে বলল, শি ইজ রিয়েলি ইম্পসিবল। বাদ দাও। রায়হান সাহেবের কি খবর? নকআউট? ইয়েস। মাহমুদ চিন্তিত মুখে বলল। কেন যে এমন পাগলামি করে মেহেরিন? তারপর একই সঙ্গে হেসে ফেলল দুজন। সোহাগ মেহেরিনের সাথে তার দেখা হওয়ার ঘটনা, রায়হানের কাছে যাওয়ার ঘটনা একে একে সব খুলে বলল মাহমুদকে। সব শুনে মাহমুদ শুধু হাসলো আর মনে মনে কৃতজ্ঞতা জানালো রায়হানের প্রতি। হঠাৎ করে অচেনা নাম্বার থেকে সোহাগের নাম্বারে কল এলো। অবাক হয়ে মাহমুদের দিকে তাকাতে ইশারায় তাকে স্পিকার অন করতে বলল মাহমুদ। তার কথা মতোই ফোন রিসিভ করে স্পিকার অন করে দিল সোহাগ। সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো সোহাগ, আমি মেহরিন। সোহাগ কণ্ঠস্বর যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। বলা যায় না, টের পেলে মেহেরিন হয়তো সোহাগের কাছে কিছু বলতে চাইবে না, কিংবা অন্য জায়গায় উধাও হয়ে যেতে পারে। কি ব্যাপার, হঠাৎ অচেনা নাম্বার থেকে ফোন করলে যে? কোনো সমস্যা? তোমাকে পরে সব খুলে বলবো। আপাতত দারুণ একটা গুড নিউজ আছে। তাই নাকি? ইয়েস, সুজান আমার কাছে, ওকে নিয়ে এসেছি। এবার দেখি অসভ্যটা কি করে ওকে নিয়ে দেশে ফিরে যায়। সোহাগ এবং মাহমুদ একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। মাহমুদ ইশারায় কথা চালিয়ে যাওয়ার নির্দেশ দিল। সোহাগ বলল, তুমি কি বাসায়? মাথা খারাপ? পরশুর আগে আমি বাসায় ফিরছি না। ঠিক আছে, তোমরা কোথায় আছো আমাকে বলো, আমি আসছি। আমি তোমাকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। রাখছি তাহলে, সাবধানে থেকো। ওকে। ফোন রেখে আরেক দফা হাসলো সোহাগ আর মাহমুদ। মাহমুদ মাথা নাড়িয়ে হাসি হাসি গলায় বলল, পাগল, আস্ত পাগল। আমি ভাবছি আমার সঙ্গে আপনাকে দেখলে ওর রিয়াকশনটা কি হবে। তোমার অবস্থা যে খুব ভালো থাকবে তার নিশ্চয়তা দেওয়া যায় না। আবারও হাসির বন্যা বইয়ে দিল দুজনে। তারপর একসঙ্গে মেহেরিনের দেওয়া অ্যাড্রেসের উদ্দেশ্যে বেরোলো। সোহাগ গাড়ির ড্রাইভিং সিটে বসে নিউজ ফিড স্ক্রল করছিল। হঠাৎ মেহেরিনের নাম্বার থেকে ফোন আসতেই মুচকি হেসে রিসিভ করে ধীরে সুস্থে ফোনটা রিসিভ করলো। মুখে হাসি রেখেই বলল, ইয়েস, আই এম অন দ্য ওয়ে। জি, আপনি কে বলছেন? ওপাশ থেকে পুরুষালী কণ্ঠের একজন জিজ্ঞেস করলো প্রশ্নটি। আশাহত সোহাগ অবাক হয়ে নাম্বারটি চেক করলো। ঠিকই আছে, মেহেরিনের নাম্বার, কিন্তু ওর ফোন থেকে কে কথা বলছে? উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি সোহাগ, আপনি কে বলছেন? এটা তো মেহেরিনের নাম্বার।
জি, এইমাত্র ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ওনাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আপনি তাড়াতাড়ি। হাত থেকে ফোন পড়ে গেল সোহাগের। ধাক্কা সামলাতে হাতের মুঠো শক্ত করে ফেলল। ওপাশ থেকে ভদ্রলোকের দ্বিধান্বিত কণ্ঠ শোনা যাচ্ছে। বিরতিহীনভাবে হ্যালো হ্যালো করে যাচ্ছেন তিনি। হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? সোহাগ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, বলল, জি পাচ্ছি। সুজনা, সুজনা কেমন আছে? সুজান ভদ্রলোকের সাথে ভয়ার্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক আশ্বাস দিয়ে বললেন, বাচ্চার কোনো ক্ষতি হয়নি। আমরা আপনাকে হাসপাতালের অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। ফোন আসার আগে সোহাগ গাড়ি নিয়ে সামনের শপিং মলের নিচে অপেক্ষা করছিল। ওদের যাত্রা পথেই হুট করে মাহমুদ গাড়ি থামাতে বলে পাশের এই বড়সড় শপিং মলটিতে ঢুকে যায়। সোহাগ কিছুই জিজ্ঞেস করেনি, কেবল মুচকি হেসেছিল। মাহমুদও প্রতি উত্তরে হেসেছিল কেবল। মাহমুদ ভিতরে যাওয়ার আধা ঘন্টার মাঝেই হঠাৎ করে ফোনটা এলো। ভদ্রলোক হাসপাতালের অ্যাড্রেস জানালো। মেহেরিন তাকে মেসেজ করে যে অ্যাড্রেস দিয়েছিল তার কাছাকাছি একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওকে। সোহাগের সাথে কথা বলার পর রেডি হয়ে সুজানকে নিয়ে ঘুরতে বেরোচ্ছিল সে। ঘুরতে যাওয়ার লোকেশনটা মেসেজ করে সোহাগকে পাঠিয়েছিল, কিন্তু লোকেশনের কাছাকাছি এসেই হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হলো। সোহাগ অসারভাবেই কোনো রকম মাহমুদের নাম্বারে কল দিল। রিং হওয়ার আগেই হাসি মুখে শপিং মল থেকে বেরোতে দেখা গেল মাহমুদকে। গাড়ির কাছে এগিয়ে আসতেই সোহাগের চেহারা দেখে অশনি সংকট বেজে উঠল তার বুকের ভিতর। উদ্বিগ্ন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো মাহমুদ, কি ব্যাপার সোহাগ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? সোহাগ গাড়ি থেকে বেরিয়ে অপরাধীর মতো মুখ করে বলল। মেহেরিনের অ্যাক্সিডেন্ট হয়েছে মাহমুদ ভাই। মুহূর্তেই রক্তশূন্য হয়ে গেল মাহমুদের মুখ। অজানা আতঙ্কে অন্তরাত্মা কেঁপে উঠল তার। আশেপাশের সমস্ত কিছু কাঁপিয়ে ঝাঁকি দিয়ে উঠল সমস্ত শরীর। এই ব্যাপারটা খেয়াল করে এক সেকেন্ডও দেরি করেনি সোহাগ। লাফিয়ে উঠে জড়িয়ে ধরল তাকে। এমন একটা খবর মাহমুদকে দিতে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছিল তার। শান্ত হন মাহমুদ ভাই। মাহমুদ ঘোরের মাঝে আছে যেন। আকস্মিক এমন আঘাত তার বোধ শক্তিকে বিকল করে দিয়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্টভাবে উচ্চারণ করলো কেবল, সুজান। হি ইজ সেফ। তাকে ধরে গাড়িতে বসিয়ে দিল সোহাগ। একটু আগে সে নিজে স্থির হতে পারছিল না, কিন্তু মাহমুদের অবস্থা দেখে সব নিজের অস্থিরতা বেমালুম উধাও হয়ে গেল। এই মুহূর্তে এই মানুষটা যে আঘাত পেয়েছে তার কাছে ওর নিজের অস্থিরতা কিছুই না। গাড়িতে বসে মাহমুদ ফ্যালফ্যাল করে হাতের রিং বক্সটার দিকে চেয়ে রইল। সুজান মধ্যবয়স্ক এক ভদ্রলোকের হাত ধরে দাঁড়িয়ে আছে। মাহমুদকে দেখে তার হাত ছাড়িয়ে দৌড়ে বাবার কাছে এলো সে। ভদ্রলোক জানালেন মেহেরিনকে ওটিতে নেওয়া হয়েছে। কি অবস্থা ডাক্তাররা এখনো কিছু জানায়নি। সোহাগ চলে গেল ওই ভদ্রলোকের কাছ থেকে বিস্তারিত জানতে। সুজানের কাছে হাঁটু মুড়ে বসলো মাহমুদ। সুজান কাঁদো কাঁদো গলায় বলল, বাবা মা। ছেলেকে সান্ত্বনা দেওয়ার পরিস্থিতিতে ছিল না মাহমুদ। যন্ত্রের মতো কেবল মা কথাগুলো শুনে যাচ্ছিল। সুজান বাবার দুহাত ঝাঁকি দিয়ে জড়িয়ে ধরে বলল, আমরা মাকে ছেড়ে কোথাও যাব না। মা খুব ভালো। কিচ্ছু হবে না তোমার মায়ের। সত্যি বলছো? হাউমাউ করে কান্নাটা ঠেকিয়ে রাখতে পারল না মাহমুদ। ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল সে। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমাকে সহ্য করবার ক্ষমতা দাও খোদা। আমার ছোট ছেলেটার জন্য হলেও আমাকে সহ্য করবার ক্ষমতা দাও। আমি ছাড়া ওর কেউ নেই। 2 ঘন্টা বাদে ডাক্তার হাসি মুখে বেরিয়ে এলেন। মাহমুদ নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে আছে ওনার মুখ থেকে কিছু শোনার জন্য। বয়স্ক ডাক্তার ওর মনের অবস্থা বুঝতে পেরে কোনো ফণিতা না করেই বললেন, থ্যাঙ্কস টু দ্য অলমাইটি, সি ইজ সেভ নাও। গাঢ় অন্ধকার সরে গিয়ে দিগ্বিজয়ী হাসি ফুটে উঠল মাহমুদের চেহারায়। খুশিতে আত্মহারা হয়ে সুজানের গালে চুমু খেয়ে বলল, কান্না বন্ধ করো বাবা। ডাক্তার কি বলেছে শুনেছো? তোমার মা ভালো হয়ে গেছেন, আর কোনো ভয় নেই। ভালো হয়ে গেছেন তোমার মা। বাপ ছেলে দুজনের মুখেই ভুবনজয়ী হাসি। সোহাগ তার চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে মুচকি হাসল। খুশির বাত ছাড়িয়ে সেই প্রথম বাস্তবে ফিরে এলো। হাসি মুখে ডাক্তারকে জিজ্ঞেস করলো, আমরা কি পেশেন্টের সাথে দেখা করতে পারি? মাত্র জ্ঞান ফিরেছে, এখন স্ট্রেস না দেওয়াই ভালো। পেশেন্ট ঘুমাচ্ছে। মাহমুদ অস্থির কণ্ঠে বলল, আমরা কোনো স্ট্রেস দেব না, শুধু বাইরে থেকে দেখেই চলে আসবো। ঠিক আছে, আমি নার্সকে বলে দিচ্ছি আপনাদের ভেতরে নিয়ে যাবেন।
অবশেষে দুদিন বাদে আজ মেহরিন সম্পূর্ণ সচেতন। এই দুদিন দুর্বল শরীরে কেবল ঘুমিয়েছে। চেতনা ফিরতেই প্রথমে সুজানের কথা জিজ্ঞেস করলো। আকুতি ভরা কণ্ঠে আর্তনাদ করে উঠল। আমার ছেলে সুজান। নার্স ওকে শান্ত করার চেষ্টা করে বলল, আপনার ছেলে বাইরেই আছে, ভেতরে পাঠিয়ে দিচ্ছি, চিন্তা করার কিছু নেই। সুজানকে নিয়ে ভেতরে ঢুকলো মাহমুদ। ভেতরে ঢুকেই সুজান দৌড়ে মায়ের কাছে চলে গেল। ওকে বুকে জড়িয়ে চোখের পানি ছেড়ে দিল মেহরিন। তারপর চোখ মুছে ওর দুগালে অজস্র চুমু খেয়ে বলল, তুই আমার ছেলে, আমার কাছে থাকবি, আমার ছেলে তুই। সুজান বাধ্য ছেলের মতো তার বুকের সাথে মিশে রইল। ওকে আরো শক্ত করে বুকের ভিতর আঁকড়ে ধরল মেহরিন। মাহমুদ মুগ্ধ নয়নে সেই দৃশ্য অবলোকন করল। এর চেয়ে পবিত্র কোনো ভালোবাসা বুঝি আর হয় না। এমন নিখাদ নিষ্পাপ সরল ভালোবাসার কাছে পৃথিবী অন্য সব ভালোবাসা তুচ্ছ। তাকে দেখতে পেয়ে মেহরিন খানিকটা ভয় পেল। আবারও সেই আতঙ্ক মাথা চাড়া দিয়ে উঠল। মাহমুদ কি সুজানকে নিয়ে চলে যাবে? মাহমুদকে শোনাতেই যেন অস্ফুট স্বরে উচ্চারণ করলো সে, আমার ছেলে। মাহমুদ হাসল। সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলল, তোমারই তো ছেলে। মাহমুদের এমন আদুরে পনাতে সব ভয় দূর হয়ে গেল মেহরিনের। অনুতপ্ত কণ্ঠে বলল, আমি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি মাহমুদ। জানি আমি, ওসব এখন না থাক, আমিও ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছি। যাবে না? যেতে আর দিলে কই। হাসি ফুটে উঠল মেহরিনের মুখে। খুশিতে সুজানের গালে নিবিড়ভাবে চুমু খেল সে। মাহমুদ আর চোখে সেদিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, পুত্রমাতা কি শুধু পুত্রকে আদর সোহাগ করবেন নাকি পুত্রের বাবাকেও কিছু আদর যত্ন করা হবে? মেহরিন লজ্জা আরক্তিহীন হয়ে তার বুকে আলতো করে চড় মারল। সাথে সাথে মাহমুদ ওর হাতখানা টেনে বুকে জড়িয়ে ধরে বলল, আমি আল্লাহর কাছে শুধু সহ্য শক্তি চেয়েছিলাম মেহরিন। তোমার কিছু হলে মরে যেতাম আমি, একদম মরে যেতাম। তখন আমার ছেলেটার কি হতো? মেহরিন অভিমানী গলায় বলল। দূরে সরিয়ে দিয়ে তো খুব সুখেই ছিলে। মাহমুদের চোখে কোনো রাগ অভিমান নেই, আছে শুধু ভয়, মেহরিনকে হারানোর ভয়। ছলো ছলো চোখে চেয়ে অপরাধীর মতো বলল, কি করতাম আমি? কোন অধিকারে তোমার কাছে গিয়ে দাঁড়াতাম? আমি ভেবেছিলাম তুমি রায়হানকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলে, তাই নিজের ভালোবাসাটা লুকিয়ে রেখেছিলাম। কিন্তু তুমি তো জানতে, তুমি স্বেচ্ছায় গিয়ে দাঁড়ালে তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। তবু কেন এত কষ্ট দিলে? মাহমুদের চোখে পানি। ব্যস্তভাবে শার্টের কোনা দিয়ে মুছে ফেলার চেষ্টা করলো সে। মেহরিন তৃপ্ত চোখে চেয়ে রইল তার প্রেমিক পুরুষটির দিকে। এই মানুষটাকে আর কষ্ট দেবে না সে। সহ্যের চেয়ে অনেক বেশি কষ্ট ভোগ করে ফেলেছে মানুষটা। এতটা কষ্ট বোধহয় তার পাওনা ছিল না। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মাথাটা মাহমুদের কাঁধে এলিয়ে দিল মেহরিন। চোখ বন্ধ রেখেই টের পেল তার হাতে রিং পরিয়ে দিচ্ছে মাহমুদ। হাসলো মেহরিন। অবশেষে এতগুলো বছর বাদে পুনরায় তার ভালোবাসার মানুষটা তার কাছে এসে ধরা দিয়েছে। দুজনের মাঝখানে সুজানকে টেনে নিল সে। সমাপ্ত। গল্পটা এখানেই শেষ হলো। প্রিয় বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।